আসসালামু আলাইকুম। আহ, আমার ইমার্জিং স্টাডির সকল শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। আমি রাকিব বলছি ইমার্জিং স্টাডির পক্ষ থেকে। আজকে আমরা লাইভ নিয়ে এসেছি। আমাদের সাথে আছে তোমাদের সবার প্রিয় ফারহান শেখ ভাই। তো ফারহান শেখ ভাই আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে ফিজিক্স। আর উনি শিখাবেন ফিজিক্সের ভেক্টর। তো যেহেতু তোমাদের সামনে এইচএসসি এক্সামিনেশন, তো তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি এনশিওর করার জন্য আমাদের সাথে আছেন ফারহান শেখ ভাই। তো ফারহান শেখ ভাই, আপনি আপনার মতো ক্যারি ফরওয়ার্ড করেন। ঠিক আছে। হ্যালো ফারহান শেখ ভাই। ফারহান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম, সবাইকে এমার্জিং স্টাডি গ্রুপে স্বাগত। তো আমি ফারহান শেখ, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমি তোমাদেরকে তোমাদের সাথে উপস্থাপন করব ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর নিয়ে। তো তোমরা কেমন আছো সবাই? এবং হচ্ছে আমার লাইভ ক্লাসে ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, আমার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাই দাও। আর আমি দ্রুতই আমার লাইভ ক্লাসটা শুরু করে ফেলবো। তো তোমরা তো ম্যাক্সিমাম, আমাদের এই উদ্যোগটা হচ্ছে এইচএসসি 2021 ব্যাচের জন্য একেবারে ফ্রি একটা উদ্যোগ, ফ্রি প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে 2021 ব্যাচের পরীক্ষা হচ্ছে, আমরা জানি যে আর 2 মাসও সময় ঠিক মতো নাই। তো আমরা চেষ্টা করব প্রতিটা সাবজেক্টে, সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট গুলো হচ্ছে ফ্রি ক্লাস নেওয়ার, এবং হচ্ছে প্রিপারেশনটা যাতে খুব ভালো হয়, তোমাদের রিভাইজটা যাতে খুব সুন্দর হয়, সেই জন্য একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করার। ওকে, তো যাই হোক, তো আমি হচ্ছে ফিজিক্সের কিছু ক্লাস নিব, একটা ক্লাস আমি নিব, এই হচ্ছে কথা। তো আমরা আশা করি সবাই ঠিক মতো দেখতে পাচ্ছি, সবাই আমরা ভালো আছি। ওয়ালাইকুম সালাম, যারা যারা লাইভে যুক্ত সবাইকে থ্যাঙ্কস। তো হ্যাঁ, আমি আল্লাহর মতে ভালো আছি। আমার সাথে মকসুরুল করিম যুক্ত, জানাতুল মারিয়াম, এসবি, স্মিতা, জেসমিন, সব ক্লিয়ার না? লাইভের ভয়েস এবং হচ্ছে কথা সবকিছু ক্লিয়ার, তাই তো? আচ্ছা, তো একটু লেট হয়ে গেল আমাদের আসলে, আমি একটা কাজে আটকে গেছিলাম, তো এই কারণে হচ্ছে আমার আজকে লেট হয়ে গেল। তো যাই হোক, তো সবাই আমরা চলে আসছি। তো আমি ক্লাস নেওয়া শুরু করি। তো আজকে আমরা পড়বো হচ্ছে ভেক্টর নিয়ে। হ্যাঁ, তো লেখো, আমরা খাতা কলম বের করি। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর, চ্যাপ্টার 2 অর্থাৎ হচ্ছে ভেক্টর নিয়ে। ওকে, তো আমরা ভেক্টরের খুবই খুবই ভালো ভালো কিছু সৃজনশীল টাইপের ম্যাথ প্রবলেম আমরা আজকে সলভ করব, এবং সেই সৃজনশীল করতে গিয়ে যা যা তোমার দরকার হবে, হ্যাঁ তুমি করতে পারবা। যারা যারা 22 ব্যাচে যারা আছো তারাও এই ক্লাসটা করতে পারবা, কোনো সমস্যা আশা করি নাই। যারা 22 ব্যাচের আছো তারাও এই ক্লাসটা করতে পারবা, আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে খুব ভালো ভালো সৃজনশীল সলভ করব, যে সৃজনশীল গুলো সলভ করতে গেলে যা যা দরকার হবে আমি সব বলে দিব, যে বেসিক গুলো দরকার হবে আমি অবশ্যই ম্যাথ প্রবলেম গুলো সলভ করতে করতে বলে দিব। বাট এখন তোমাদের আসলে প্র্যাকটিসের সময়, যেহেতু আর বেশি সময় নেই, ঠিক আছে? তো এখন হচ্ছে ভালো ভালো ম্যাথ প্রবলেম গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো বলি, একটা চ্যাপ্টার তুমি কিভাবে প্র্যাকটিস করবা, এটা একটা খুব জানা খুব দরকার। একটা চ্যাপ্টার তুমি কিভাবে বাসায় প্র্যাকটিস করবা ফিজিক্স এর ক্ষেত্রে যদি আমি বলি, ফিজিক্স এর ক্ষেত্রে আমাদের মেইন বই যেটা আছে, মেইন বই আমাদের তো সামনে এইচএসসি পরীক্ষা। তো তুমি চেষ্টা করবা, আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে 5টা অধ্যায় আছে, তো 5টার মধ্যে তুমি 3টা অধ্যায় খুব ভালো করে পড়বা, 3টা অধ্যায় খুব ভালো করে পড়বা। 5টা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপারে 5টা অধ্যায়, তো ফার্স্ট পেপারে 5টার মধ্যে 3টা, 2টা একেবারে ভালো করে পড়বা, যেন ওই 2টা সৃজনশীল তুমি ফুল মার্কস গেইন করতে পারো, আর একটা তুমি ব্যাকআপ হিসেবে পড়বা। তো আমি যদি বলি ফার্স্ট পেপারের জন্য তুমি কোন কোন গুলা পড়তে পারো, চাইলে তুমি ভেক্টর পড়তে পারো, ভেক্টর। তারপর হচ্ছে আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব পড়তে পারো, কারণ চ্যাপ্টারটা ছোট আছে। আর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি পড়তে পারো। এই 3টা চ্যাপ্টার তুমি খুবই ভালো করে পড়তে পারো, এমন ভাবে পড়বা যেন এখান থেকে কোনো প্রশ্ন করলে তোমাকে তোমাকে যেন কেউ আটকাতে না পারে। এবং তুমি পড়বা কিভাবে, তুমি ফার্স্টে মেইন বইয়ের অঙ্কগুলো সলভ করবা, মেইন বইয়ের ম্যাথ প্রবলেম গুলো সলভ করবা, মেইন বই। ঠিক আছে, তারপর টেস্ট পেপার আছে না, টেস্ট পেপারের বোর্ডের সৃজনশীল গুলো খুব ভালো করে সলভ করবা বিগত বছরগুলাতে। 2019, 17 এবং 16 সালে যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, সৃজনশীল গুলো আসছে, সেগুলো ভালো করে সলভ করবা। ঠিক আছে, ওগুলোর প্রায়োরিটি বেশি। দেন তুমি হচ্ছে এমসিকিউ এর জন্য চাইলে হচ্ছে বোর্ডে যে এমসিকিউ, বিগত বছরের বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসছে সেগুলো সলভ করবা এইভাবে। ঠিক আছে, আর মেইন বইয়ের হচ্ছে থিওরি গুলো পড়বা। আর ক আর খ এর জন্য টেস্ট পেপারের যে ক আছে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, টেস্ট পেপারের ক এবং খটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবা টেস্ট পেপার থেকে। আচ্ছা,
আচ্ছা, তো যাই হোক, তো আমরা তাহলে শুরু করি আমাদের ক্লাস। আমরা ভেক্টর শুরু করব। তো প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1 লেখো। তাহলে আমরা শুরু করি 1 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তো এই কোশ্চেনটা আমাদের লেখা মনে হয় কি কোনো দেখা যাচ্ছে না, একেবারে পারফেক্টলি সবকিছু দেখা যাচ্ছে না? ওকে, সবকিছু পারফেক্টলি আশা করি দেখা যাচ্ছে। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন, আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা আছে, খেয়াল করবা, এ ভেক্টর। দেখো খেয়াল করবা, আমাদের এ ভেক্টরের মান দেওয়া আছে। এ ভেক্টরের মান দেওয়া আছে হচ্ছে 9 একক। এ ভেক্টরের মান, দেখো এ ভেক্টরের মান আমার দেওয়া আছে 9 একক। আর বি ভেক্টর, বি ভেক্টরের মান আমার দেওয়া হচ্ছে 18 একক। খেয়াল করবা, বি ভেক্টরের মান আমার দেওয়া হচ্ছে 18 একক। ওকে, তো প্রথম কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন যে আমাদের বের করতে বলছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মানটা কত। খেয়াল করবা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান কত, এটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, মাইনাস বি ভেক্টরের মান বা ভ্যালু কত। ওকে, তো ইকুয়াল টু হোয়াট আর কি, ইকুয়াল টু কত। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখবা ভেক্টরটি, ভেক্টরটি, ভেক্টরটি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে, প্লাস বি ভেক্টর, ভেক্টরটির উপর লম্ব, ভেক্টরটির, ভেক্টরটির উপর লম্ব, উপর লম্ব প্রমাণ করো, প্রমাণ করো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেন। খুব সুন্দর একটা প্রশ্ন, তাকে তুলে নাও। আর আমাদের দেওয়া আছে এ ভেক্টরের মান 9 একক, আর বি ভেক্টরের মান আমার দেওয়া আছে তোমার হচ্ছে কত বলতো, 18 একক, 18 একক। ওকে, আচ্ছা, এটা চিত্র দেওয়া আছে। চিত্রটা হচ্ছে আমাদের এই হচ্ছে এক্স অক্ষ, খেয়াল করবা, আর এটা আমার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। ওকে, তো এই বরাবর কাজ করতেছে আমার এ ভেক্টর, যে এই বরাবর কাজ করে আমার এ ভেক্টর, খেয়াল করবা মন দিয়ে, দ্যাট ইজ আমার এ ভেক্টর। ওকে, এ ভেক্টর। তো আর এই বরাবর কাজ করে আমার বি ভেক্টর, যেই বরাবর, এই বরাবর কাজ করতেছে আমার বি ভেক্টর, এই যে এটা, দ্যাট ইজ বি ভেক্টর। খেয়াল করো মন দিয়ে, এটা হচ্ছে আমার বি ভেক্টর। ওকে, আমাদের বলা হচ্ছে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া 60 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটা আমার দাও উপরের এই পাশের অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে আমার 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের প্রশ্ন, বোঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, তো আমরা এখন এটা সলভ করব। ঠিক আছে, কোশ্চেন আশা করি তোলা হয়েছে। আমাদের কাছে উদ্দীপক একটা প্রশ্ন দেওয়া আছে, বি ভেক্টর যেটা ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা আমার এ ভেক্টর যেটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদের বলা আছে এ ভেক্টরের মান 9 একক, এ ভেক্টরের মান বা ভ্যালু 9 একক, এ ভেক্টরের মান 9 একক, আর বি ভেক্টরের মান দেওয়া আছে 18 একক। আমাদের বের করতে বলছে এ মাইনাস বি ভেক্টর, এ মাইনাস বি ভেক্টরের মডুলাস মানে মান, মান বের করতে বলছে। এ মাইনাস বি ভেক্টরের মান বা মডুলাস বের করতে বলছে, মান, আমরা ভ্যালু বা মান বের করতে চাই, ভালো কথা। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এটা যে এ ক্রস বি, এ প্লাস বি এর উপর লম্ব, এটা প্রমাণ করে, এটা বলছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ম্যাথটা সলভ করা শুরু করি। তো খেয়াল করবা, আমরা এ ভেক্টরের মান জানি 9 একক মান, কিন্তু এ ভেক্টরের ভেক্টর ফরম্যাট আমি জানি না, এ ভেক্টরের ভেক্টর ফরম্যাট আমি জানি না। আমার ফার্স্ট দায়িত্ব হচ্ছে এ ভেক্টরের ভেক্টর ফরম্যাটটা বের করা, বুঝছো? এ ভেক্টরের ভেক্টর ফরম্যাটটা বের করা, অর্থাৎ যে আমরা নরমালি দেখছি না, মনে করো পি একটা ভেক্টর, পি ভেক্টর সমান আমরা পড়ছিলাম না, 3i প্লাস 2j ij কে লাগানো থাকে, প্লাস মনে করো হচ্ছে 5k, এমন দেখছেন আমরা, মাইনাস 5k, এমন দেখছি না, এমন দেখছি না, এমন, এগুলোকে আমরা বলি হচ্ছে ভেক্টর ফরম্যাট। কি বলি আমরা বলতো? ভেক্টর ফরম্যাট। ij কে যুক্ত থাকলে এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর ফরম্যাট। তাহলে আমার ফার্স্ট দায়িত্ব হচ্ছে এটাকে ভেক্টর ফরম্যাটে প্রকাশ করা। আচ্ছা, খেয়াল করবা, ভেক্টর ফরম্যাটে প্রকাশ করি আমরা। দেখো এই এ ভেক্টরকে তুমি দুটো উপাংশে ভাঙবা, এই ভেক্টরকে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, খেয়াল করো মন দিয়ে, এক্স অক্ষ বরাবর, এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ঠিক আছে, এই ভেক্টরের মান তুমি জানো, মান হচ্ছে 9 একক মান। তাহলে 9 এর সাথে 9 এর এই বরাবর উপাংশ আমি বের করব, 9 এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল 60 ডিগ্রি, 9 এর এক্স অক্ষ বরাবর উপাংশ হবে 9 cos কত বলতো, 60 ডিগ্রি। বুঝলা ব্যাপারটা? আর 9 এর ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাঙবা, উলম্ব বরাবর উপাংশ, উলম্ব বরাবর উপাংশে তুমি ভাঙবা উলম্ব বরাবর। দেখো 9 এর এক্স, 9 এর সাথে এক্স অক্ষের অ্যাঙ্গেল 60 ডিগ্রি, দ্যাট ইজ বাই cos হয়েছে, আর বাদ বাকি উপাংশ হচ্ছে সাইন। তো দেখো 9 সাইন, 9 সাইন কত বলতো, 9 সাইন 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কথা, বুঝলা ব্যাপারটা? তাহলে কি করলাম, এই 9টাকে এক্স অক্ষ উপাংশে ভাঙলাম, 9 cos 60, আর 9 এর বাদ বাকি উপাংশ হবে 9 সাইন 60। এবার কথা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাবা 9 cos 60 এর মানটা কত। পারদিন আমাকে একটু ক্যালকুলেটর দিবা? পারদিন? আচ্ছা, তো তোমরাই বলবা 9 cos 60 এর ভ্যালুটা কত আসবে। আচ্ছা, cos 60 মানে হচ্ছে হাফ cos 60, তাহলে 9 ইনটু হাফ মানে 9/2, 9/2 আসবে, বুঝছো? আর 9 sin 60, 9 sin 60 ভ্যালু কত আসবে বলো তো? 9 sin 60, আমি তো মানটা বের করে ফেলি, 9 sin 60, খেয়াল করবা 9 sin 60
এর মান আসবে হচ্ছে তোমার 7.79, 7.79/80 লিখলাম, 7.79/80। আর 9 cos 60 মানে হচ্ছে 9/2, অ্যাকচুয়ালি 9/2 মানে হচ্ছে 4.5। এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারি 4.5, ইজি বুঝাই তো যায় 4.5। এইটুকু আমরা বুঝলাম। তাহলে খেয়াল করবা, এ ভেক্টরের এক্স অক্ষের উপাংশ কত? 4.5, আর ওয়াই অক্ষের উপাংশ হচ্ছে 7.80। এখন আমি এ ভেক্টরটা লিখবো, তাহলে এ ভেক্টরের এক্স অক্ষের উপাংশ হচ্ছে 4.5, তাই তো? তাহলে খেয়াল করবা, 4.5 এর সাথে আই লাগাই দিবা, লাগাই দিলে আই ক্যাপ, হ্যাঁ, এক্স এক্স অক্ষ উপাংশ। আর খেয়াল করবা, এ ভেক্টরের ওয়াই অক্ষের উপাংশ কত? 7.80। তাহলে কি করবা, 7.80 সাথে হচ্ছে জে ক্যাপ লাগাই দিবা। বুঝলা কিনা বলো? বুঝতে পারছি? হ্যাঁ, এটাই প্রথম ম্যাথ, এটাই ফার্স্ট ম্যাথ। ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম কিনা বলো তো? ব্যাপারটা দেখো, প্লাস কেন দিলাম খেয়াল করবা, এক্স অক্ষের পজিটিভ দিক, এটা এক্স অক্ষের পজিটিভ দিক। তো খেয়াল করবা, এর এক্স অক্ষের উপাংশ 4.5, এই 4.5 এর সাথে আই লাগাই দিলাম। এর ওয়াই অক্ষের উপাংশ হচ্ছে 7.80, এই 7.80 সাথে কি লাগাই দিলাম? জে লাগাই দিলাম। দ্যাট ইজ আমার কি এ ভেক্টর, ভেক্টর ফরম্যাট পেয়ে গেলাম। সিমিলারলি আমরা এই বি ভেক্টরকেও দুটো উপাংশে ভাঙবো এবং ভেক্টর ফরম্যাট বের করার চেষ্টা করব। এখন আমরা বি ভেক্টরের ভেক্টর ফরম্যাটটা বের করতে চাই, বি ভেক্টরের ভেক্টর ফরম্যাটটা বের করতে চাই। তাহলে বি কে দুটো উপাংশে ভাঙি। খেয়াল করবা, বি এর সাথে এক্স, বি এর সাথে ওয়াই অক্ষের অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। তাহলে বি কে আমরা দুটো উপাংশে ভাঙবো, এইভাবে খেয়াল করবা। এই হচ্ছে আমার বি ভেক্টরটা, এই দেখো আমার বি ভেক্টরটা, যার মান কত? বি ভেক্টরের মান দেওয়া আছে 18। এই হচ্ছে আমাদের 18, দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের 18। এটাকে দুটো উপাংশে ভাঙানো যায়। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ। খেয়াল করতেছো? দুটো উপাংশে আমরা ভাঙলাম এটাকে, দুটো উপাংশে। দেখো, এর সাথে ওয়াই অক্ষের অ্যাঙ্গেল দেওয়া 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া কত বলতো? 60 ডিগ্রি। খেয়াল করবা, এর সাথে ওয়াই অক্ষের অ্যাঙ্গেল 60 ডিগ্রি, 18 ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 18 cos কত বলতো? 18 cos 60 ডিগ্রি। 18 ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে 18 cos 60 ডিগ্রি, কারণ কানের সাথে অ্যাঙ্গেল, তাই এই অ্যাঙ্গেল যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হয় cos। বাদ বাকি উপাংশ হচ্ছে 18 sin কত বলতো? 18 sin 60 ডিগ্রি। বুঝতে ব্যাপারটা? বাদ বাকি উপাংশ, আচ্ছা, বাদ বাকি উপাংশটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম। তো এবার খেয়াল করবা, এবার বি এর সাথে এক্স অক্ষের উপাংশ 18 sin 60 ডিগ্রি, 18 sin 60 এর মানটা আমরা বের করি। দেখো, 18 sin 60 ডিগ্রি এর মানটা কত আসবে? দেখো, এর মানটা আসবে 9√3। 9√3 মানে হচ্ছে তোমার 15.58, এটা আসবে। আর এটা আসবে হচ্ছে 18 cos 60 এর মান আসবে হচ্ছে 18 cos 60 ডিগ্রি এর মানটা আসবে হচ্ছে তোমার 9, এই মানটা আসবে হচ্ছে 9। এই হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? ওকে, তো এবার আমাদের হচ্ছে এই বি এর এক্স অক্ষের উপাংশ কত? এক্স অক্ষের এটা পজিটিভ দিক না? এটা কিন্তু এক্স অক্ষের পজিটিভ দিক, ঠিক আছে? তাহলে বি এর এক্স অক্ষ, এই যে বি এর মান, বি এর মান এক্স অক্ষের উপাংশ কত? 15.58। তাহলে লিখবা 15.58 লিখবা, যেহেতু এক্স অক্ষের উপাংশ, এক্স অক্ষের উপাংশের জন্য আই ক্যাপ লাগাই দিবা, লাগাই দিলাম। এবার দেখবা ওয়াই অক্ষের উপাংশ কত? 9, ওয়াই অক্ষের উপাংশ মান লিখবা, ওয়াই অক্ষ যেহেতু জে ক্যাপ লাগাই দিবা। কিন্তু কথা হচ্ছে, একটু ছোট্ট জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এটার 9 এর আগে মাইনাস দিবা। কেন জানো? কারণ দেখো, এটা কিন্তু ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা কিন্তু ওয়াই অক্ষের পজিটিভ দিক। তাহলে নিচে কি বলতো? নিচেরটা কিন্তু ওয়াই অক্ষের নেগেটিভ দিক হবে। তো ওয়াই অক্ষের নেগেটিভ দিক বিধায় -9 যে লিখছি। তাহলে খেয়াল করবা, এটা আমি এ এবং বি ভেক্টরের ভেক্টর ফরম্যাট বের করলাম, দ্যাট ইজ ভেক্টর ফর্ম। কি বের করছি আমরা বলতো? ভেক্টর ফর্ম বের করছি, ভেক্টর ফর্ম আমরা বের করছি। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এবার খেয়াল করবা, এবার আমরা এ ভেক্টরের ভেক্টর ফর্ম বের করলাম, বি ভেক্টরের ভেক্টর ফর্ম বের করলাম। তো আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করবো। অতএব খেয়াল করবা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করব, ভেক্টর বের করব, এ মাইনাস বি ভেক্টর বের করব। তাই কত? এ মাইনাস বি, এর হচ্ছে এ কত? এ হচ্ছে 4.5 আই ক্যাপ লিখলাম, প্লাস 7.8 জে ক্যাপ। এটা আমি এ ভেক্টর লিখলাম, একে মাইনাস করব কি দিয়ে? বি ভেক্টর থেকে মাইনাস করব। বি ভেক্টর হচ্ছে তোমার 15.58 আই ক্যাপ মাইনাস 9 জে ক্যাপ। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করলাম। ব্যাপারটা আশা করি বুঝছি, ঠিক আছে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করলাম। খেয়াল করবা, এই যে এ মাইনাস বি, এ ভেক্টরের ভেক্টর ফরম্যাট লিখলাম, মাইনাস বি ভেক্টরের ভেক্টর ফরম্যাট লিখলাম। তাহলে মাইনাসটা করি আমরা। খেয়াল করবা, খেয়াল করবে, এখান থেকে আমার থাকবে হচ্ছে 4.5 আই ক্যাপ, 4.5 আই ক্যাপ মাইনাস 15.58 জে আই ক্যাপ, আই ক্যাপ গুলোকে একসাথে লিখলাম, প্লাস 7.8 জে ক্যাপ, প্লাস 7.8 জে ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে। বুঝছো? দেখো, মাইনাসে প্লাস হয়ে যাবে। বুঝছো? ওকে, আচ্ছা, তাহলে মাইনাসে প্লাস লেখো, তাহলে প্লাস 9 জে ক্যাপ লিখে ফেলো, তাহলে প্লাস 9 জে ক্যাপ লিখলাম। তাহলে এবার আমরা দেখো ক্যালকুলেশন করব আই ক্যাপ গুলাকে।
4.5i এক্স্যাক্টলি ওকে লিখবা 4.5i আর মাইনাস 15.58 কত 4.5 মাইনাস 15.58 কত সেটা হচ্ছে আমাদের মাইনাস 11.08 মাইনাস 11.08 এই যে আই ক্যাপ গুলোকে মাইনাস করলাম এই যে আই ক্যাপ ওকে তারপরে জে ক্যাপ গুলোকে প্লাস করব 7.8 এর সাথে 9 যোগ করলে কত হবে 7.8 এর সাথে 9 যোগ করলে কত হবে দ্যাট ইজ 16.8 এত জুল তাহলে এই হচ্ছে আমার কি বলতো এ মাইনাস এ ভেক্টর মাইনাস কি বলতো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আমরা বলতে পারি এই হচ্ছে আমাদের কথা দ্যাট ইজ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আমরা বলতে পারি এই যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখলাম এবার কথা হচ্ছে আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা বের করে ফেললাম ঠিক আছে ব্যাপারটা ওকে তাহলে এবার দেখবা এবার হচ্ছে আমরা হচ্ছে কি 20.12 না থ্যাংক ইউ আরিফ আচ্ছা তো খেয়াল করো এটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করলাম তো আমার বের করতে এটা কিন্তু ভেক্টর ফর্মেট যে এ মাইনাস বি এর কিন্তু এটা ভেক্টর ফর্মেট দ্যাট ইজ ভেক্টর ফর্ম এটা কিন্তু আমার ভেক্টর ফর্ম বের হয়েছে ভেক্টর ফর্ম বের হয়েছে এবার আমরা ভেক্টর ফর্ম বের করে ফেললাম বাট আমার দরকার এ মাইনাস বি এর মান দরকার দেখো মডুলাস অফ এ মাইনাস বি দরকার এ মাইনাস বি এর ভ্যালু দরকার এ মাইনাস বি এর ভেক্টর ফর্ম আমি বের করছি এখন আমি এ মাইনাস বি এর ভ্যালু বের করবো তাহলে মডুলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে হচ্ছে এ মাইনাস বি এর ভ্যালু বা মান দ্যাট ইজ মান এটা কিন্তু এখন আমি মান বের করবো মান বা ভ্যালু বের করবো ম্যাগনিটিউড বের করবো সেটা কি হবে একেবারে সোজা দেখো এ মাইনাস বি এর ভেক্টর ফর্ম জানি আই জে কে যেহেতু এটার মান বের করার নিয়ম হচ্ছে রুট ওভার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার আই এর সহগ হচ্ছে মাইনাস 11.08 এর স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার হচ্ছে 16.8 এর স্কোয়ার দ্যাট ইজ আমার ভ্যালু বা মান এখান থেকে তুমি মানটা পাবা হচ্ছে 20.12 একক এটাই হচ্ছে তোমার উত্তর বলো বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্টে জানাও এই জিনিসটা বুঝতে পারলাম কিনা দেখো এ নাম্বার ম্যাথটা আমার সলভ করা হয়ে গেল বলো এইটুকু আমরা বুঝতে পারলাম কিনা দেন আমরা নেক্সট ম্যাথে চলে যাই বলো এইটুকু আমরা বুঝতে পারছি কিনা ব্লার হয়ে গেছে ঠিক আছে না ব্লার হয়েছে বলো তো একটু হ্যাঁ একদম পারফেক্ট বুঝছো ব্যাপারটা আচ্ছা আশা করি এইটুকু আমরা বুঝলাম ওকে ওকে তো এবার আমরা পরের ম্যাথটা সলভ করব ওকে আচ্ছা তো পরের ম্যাথটা আমরা সলভ করি 2 নাম্বার ম্যাথটা যে a ক্রস b ভেক্টরটি a প্লাস b ভেক্টরের উপর লম্ব প্রমাণ করো আচ্ছা তো a ক্রস b ভেক্টর আমাদের বের করতে হবে a ক্রস b আচ্ছা তো খেয়াল করবা এখন আমার a ক্রস b ভেক্টরটা বের করতে হবে প্রশ্ন তুলছো না প্রশ্ন আচ্ছা তো আমাকে বের করতে বলছে কি a ক্রস b এবং a প্লাস b পরস্পরের উপর লম্ব কিনা ঠিক আছে আচ্ছা তো a ক্রস b আমরা এখন বের করব a ক্রস b তাহলে আমরা এখন a ক্রস b বের করি দেখো মন দিয়ে দেখবা তো আমাদের এখন 2 নাম্বার মানে বি নাম্বার ম্যাথটা আমরা করব a ক্রস b আমাদের বের করতে হবে তাহলে a ভেক্টর ক্রস কি বলতো ক্রস b ভেক্টর আমি a ক্রস b টা বের করব তাহলে a ক্রস b মানে a ক্রস b দুইটার ক্রস গুণফল নরমালি আমরা নির্ণায়ক প্রসেস করি নির্ণায়ক তাহলে করি আমরা a ক্রস b বের করি তাহলে i ক্যাপ লিখবা এখানে এগুলো তো জানো না j ক্যাপ লিখবা k ক্যাপ লিখবা i j k তুমি লিখছো ওকে আচ্ছা a ক্রস b করবা এই দুটো ভেক্টরকে ক্রস করবা আচ্ছা তো i এর নিচে লিখবা হচ্ছে দেখো i এর নিচে লিখবা হচ্ছে এর i এর সহগ কত 4.5 লিখছো 4.5 লিখলাম আচ্ছা i তার নিচে লিখবা b এর i এর সহগ b এর i এর সহগ কত বলতো 15.58 লিখলাম আমরা i এর সহগ ওকে তারপর লিখবা হচ্ছে এই j এর নিচে লিখবা এর i এর j এর সহগ a ভেক্টরের j এর সহগ কত a ভেক্টরের j এর সহগ হচ্ছে 7.8 তাহলে j এর নিচে লিখবা 7.8 তারপর লিখবা হচ্ছে b ভেক্টরের j এর সহগ b ভেক্টরের j এর সহগ কত -9 দেখো j এর নিচে তুমি -9 লিখবা এখন a ভেক্টরের কোনো k এর সহগ নাই b ভেক্টরের কোনো k এর সহগ নাই 0 0 লিখলাম আচ্ছা এবার a ক্রস b বের করবা তাহলে বের করো তুমি ফার্স্টে i নিয়ে কাজ করবা i যখন তুমি i নিয়ে কাজ করবা i বরাবর কলাম বাদ i বরাবর রো বাদ তাহলে i নিয়ে তুমি যখন কাজ করবা রো আর কলাম বাদ i বরাবর কলাম বাদ i বরাবর রো বাদ বুঝছো এই দুটো বাদ তাহলে বাদ বাকি থাকলো কি বলো তো ক্রস গুণ করবা 7.8 এর সাথে 0 গুণ করবা সূত্রের মাইনাস 10 এর সাথে 0 গুণ করবা এই একেবারে সোজা খেয়াল করবা কি করবা বলতো i বরাবর কলাম বাদ আর রো বাদ
তারপরে আড়াআড়ি গুণ 7.8 এর সাথে 0 গুণ করবা, তাহলে কত আসবে 0, এই যে 0 লিখলাম, মাইনাস, তারপর কি করবা, তারপর -9 এর সাথে 0 গুণ করবা, কত 0, 0 - 0 লিখলাম, বুঝছো? তারপরে মাইনাস জে লিখবা, মাইনাস জে, আই নিয়ে কাজ করা শেষ, এবার জে লিখবা, আই এর আগে প্লাস লিখবা, জে এর আগে মাইনাস, মাইনাস জে, তারপর আবার কে এর আগে প্লাস, জে, জে নিয়ে কাজ করব, এর আগে মাইনাস দিব। আচ্ছা, তো এই দিলাম আমরা মাইনাস, লেখা করবা, জে নিয়ে কাজ করলে জে বরাবর কলাম বাদ, জে বরাবর রো বাদ, জে বরাবর কলাম বাদ, জে বরাবর রো বাদ, বুঝছো? দেখো, জে নিয়ে কাজ করলে জে বরাবর কলাম বাদ, জে বরাবর রো বাদ, জে বরাবর কলাম আর জে বরাবর রো বাদ, এবার গুণ করবা, গুণ করবা হচ্ছে দেখো জে বরাবর কলাম আর জে বরাবর রো বাদ, গুণ করবা 4.5 এর সাথে, যে 4.5 এর সাথে 0 গুণ করবা, 4.5 এর সাথে 0 গুণ করবা, তাহলে কত আসবে 0, সূত্রের মাইনাস। তারপর সেম 15.5 এর সাথে 0 গুণ করবা, কত আসবে 0, গেল, শেষ, জে নিয়ে কাজ করা শেষ। এবার কে নিয়ে কাজ করবা, প্লাস কে লিখবা, কে নিয়ে তুমি কাজ করবা, যখন তুমি কে নিয়ে কাজ করবা, ওকে, যখন তুমি কে নিয়ে কাজ করবা, কে বরাবর কলাম বাদ, কে বরাবর রো বাদ, যখন তুমি কে নিয়ে কাজ করবা, তারপর গুণ করবা, কি বলতো, কে নিয়ে কাজ করতেছো, কে বরাবর রো, কে বরাবর কলাম বাদ, তারপর কি করবা, আড়াআড়ি গুণ করবা, দেখো 4.5 এর সাথে -9 গুণ করবা, তাহলে -9 এর সাথে 4.5 গুণ করবা, তাহলে গুণ করি আমরা, -9 এর সাথে 4.5, -9 গুণ 4.5 কত আসে, আসবে হচ্ছে -40.5, তাহলে -40.5, ব্যাপারটা কি বুঝছি আমরা? দেখো কি করছি, এই যে 4, এই যে এটা গুণ করছি 4.5 এর সাথে -10 গুণ করছি, -40.5, তারপরে সূত্রের মাইনাস, তারপর কি করবা 7.8 এর সাথে 15.58 গুণ করবা, তাহলে 15.58 গুণ করবা 7.8 এর সাথে, 15.58 গুণ করবা কি বলতো 7.8 এর সাথে, তাহলে 7.8 এর সাথে আমরা গুণ করলাম, তাই গুণ করলে উত্তর আসবে 121.524, 121.524, তো লিখে নাও 121.522 লাখ, এই যে লিখলাম আমরা। এবার দেখবা আমার এখান থেকে থাকবে হচ্ছে, এখান থেকে আমার ক্যালকুলেশন করলে থাকবে হচ্ছে মাইনাস অ্যান্সার -14.5, 40.5, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে -162 এমন কিছু থাকবে, -162, দেখো তো আমাদের ঠিক আছে কিনা ক্যালকুলেশনটা, -162.024 দেখো তো, আমি যদি কোনো ক্যালকুলেশনে ভুল না করে থাকি এমনই আসবে। এটা আমার বের হয়েছে A ক্রস B, খেয়াল করবা A ক্রস B আমার বের হয়েছে, A ক্রস B, এতটুকু আমরা বুঝলাম। A ক্রস B আমরা বের করে ফেললাম, A ক্রস B টা। এবার আমরা কি করব জানো, এবার আমরা A প্লাস B বের করব। দেখো এই দুটো ভেক্টরকে তুমি যোগ করবা বা প্লাস বের করবা, এখন তুমি A ভেক্টর প্লাস B ভেক্টর বের করবা, তাহলে A ভেক্টর প্লাস কি বলতো বি ভেক্টর তুমি এখন বের করবা, তাহলে এ প্লাস বি ভেক্টর সমান কত আসবে, জাস্ট যোগ করবা, বাংলা যোগ করবা, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে যে আমি জাস্ট লিখে দিচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখান থেকে লিখি, দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, জাস্ট দেখে দেখে বসাবা। এ ভেক্টরের ভেক্টর ফরম্যাট তুমি জানো, 4.5i প্লাস 7.8j, দ্যাট ইজ এ ভেক্টর। ওকে, এর সাথে কি করবা, বি ভেক্টরকে প্লাস করবা, বি ভেক্টরের ভেক্টর ফর্মে আর কি, বুঝছো, 15.58i মাইনাস 9j, জাস্ট এখন বাংলা যোগ করবা। তাহলে একটু খেয়াল করো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা কি বলতে পারি খেয়াল করবা, 4.5 এর সাথে 15.58 যোগ করবা, তাহলে কত আসে দেখি আমরা, 4.5 এর সাথে 15.58 যোগ করব, যোগ করলে আসবে হচ্ছে তোমার 20.08, তাহলে 20.08, 08i, ঠিক আছে, আই গুলাকে যোগ করলাম, প্লাস এখন যে গুলাকে যোগ করবা, যেগুলাকে যোগ করলে কত আসবে 7.8 মাইনাস 9 আসবে, মাইনাস 9 মানে হচ্ছে -1.2, তাহলে আসবে হচ্ছে -1.2j, -1.2j, এই যে লিখলাম আমরা, বুঝছো ব্যাপারটা, এটা আমরা a প্লাস বি বের করলাম, তাহলে a ক্রস বি বের করা শেষ, a প্লাস বি বের করা শেষ, এইটুকু আমরা বুঝলাম, আশা করি এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা, তো a ক্রস বি এটা একটা ভেক্টর না, এটাকে অন্য কোনো নাম দাও, a ক্রস বি এটা একটা ভেক্টর, অন্য কোনো নাম দাও, p ভেক্টর দিলাম, নাম দিলাম p ভেক্টর, নাম দিলাম p ভেক্টর a ক্রস b কে, দ্যাট ইজ হচ্ছে -162.024k। ওকে, আবার এই দেখো a প্লাস বি না, a প্লাস বি যোগ করলে নতুন যে ভেক্টর পাবা, a প্লাস বি কে যোগ করলে নতুন যে ভেক্টর পাবা, দ্যাট ইজ আর ভেক্টর দাও, সেটা হচ্ছে আমার 20.08i মাইনাস 1.2j, আমরা লিখলাম এটা, এই যে p ভেক্টর, এই যে আর ভেক্টর। এবার খেয়াল করবা, আমরা আমাদের বের করতে বলছি দুটা ভেক্টর পরস্পর লম্ব প্রমাণ করো। এবার একটু ছোট্ট করে দেখো, এবার আমি পি ভেক্টর আর আর ভেক্টরকে ডট গুণন করি, দেখো কি হয়, পি ভেক্টর আর আর ভেক্টরকে ডট গুণন করি, খুবই মন দিয়ে দেখবা,
পি ভেক্টর ডট আর আর ভেক্টর করি, দেখি তো কি হয়। পি ডট আর করলে দেখি তো কি হয়। তো এই যে পি ভেক্টর লেখো, দ্যাট ইজ হচ্ছে -162.024 কে ক্যাপ, দ্যাট ইজ আমার পি ভেক্টর ডট আর ভেক্টর। এই আর ভেক্টর হচ্ছে আমার দেখো 20.08 আই -1.2 জে, দ্যাট ইজ আমার কি বলতো আর ভেক্টর। লেখো পি ভেক্টর এই যে লিখলাম, আর এই যে আমরা আর ভেক্টর লিখলাম, এদেরকে আমরা কি করব, ডট করব। দেখো পি ভেক্টর লিখলাম আর আর ভেক্টর লিখলাম, এদেরকে কি করব আমরা, ডট করব। তো ডট করার নিয়ম জানো, ডট করার নিয়ম, ডট করার নিয়ম হচ্ছে পি ভেক্টরের আই এর সহগের সাথে কিউ ভেক্টরের আই এর সহগ গুণ করবা। তাহলে পি ভেক্টরের আই এর সহগ কত, 0, তাহলে 0 এর সাথে কিউ ভেক্টরের আই এর সহগ 20.08 গুণ করবা। দেখো আমি শিখাই দিচ্ছি, দেখো দেখো ডট গুণন কেমনে করে। পি ভেক্টরের কি কোনো আয়ের সহগ আছে, নাই, তাহলে পি ভেক্টরের আয়ের সহগের সাথে কিউ ভেক্টরের আয়ের সহগকে গুণ করবা। 0 এর সাথে 20.08 গুণ করলাম, শেষ আয়ের সহগের গুণফল লিখলাম। এরপরে মাঝখান হচ্ছে সূত্রের প্লাস। তারপরে কি করবো আমরা, পি ভেক্টরের জে এর সহগের সাথে কিউ ভেক্টরের জে এর সহগ গুণ করবা। পি ভেক্টরের কি কোনো জে এর সহগ আছে, কোনো জে এর সহগ নাই, দ্যাট ইজ 0 গুণ আর ভেক্টর, সরি আমি কিউ বলতেছি বারে বারে, পি ভেক্টরের জে এর সহগের সাথে আর ভেক্টরের জে এর সহগ গুণ করবা। পি ভেক্টরের কি কোনো জে এর সহগ আছে, নাই, তাহলে পি ভেক্টরের জে এর সহগ 0, আর আর ভেক্টরের জে এর সহগ কত বলতো, -1.2, -1.2 দ্যাট ইজ 0 আসবে। তারপরে সূত্রের প্লাস, তারপরে কি করবো আমরা, পি ভেক্টরের কে এর সহগের সাথে আর ভেক্টরের কে এর সহগ গুণ করবো। তাহলে পি ভেক্টরের কে এর সহগ কত, কে এর সহগ হচ্ছে -162.024, এর সাথে গুণ করব আর ভেক্টরের কে এর সহগ, আরে কোনো কি আছে, নাই, 0। এবার সবার সাথে 0 গুণ, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে বলতো, 0 আসবে। লেখাল করবা, তাহলে দুইটা ভেক্টরের দেখো পি আর আর, দুইটা ভেক্টরের ডট গুণনের মান 0, দুইটা ভেক্টরের পি এবং আর এর ডট গুণনের মানটা কত, 0। যদি দুইটা ভেক্টরের ডট গুণনের মান 0 হয়, তাহলে তারা পরস্পর লম্ব হয়, তাহলে পি এবং আর পরস্পর লম্ব হবে, পি এবং আর পরস্পর লম্ব হবে, এটাই আমরা প্রমাণ করে ফেলছি, পি এবং আর পরস্পর লম্ব হবে। আচ্ছা, পি এবং আর পরস্পর লম্ব, অর্থাৎ পি মানে কি, পি মানে অ্যাকচুয়ালি হচ্ছে এ ক্রস বি, পি মানে অ্যাকচুয়ালি এ ক্রস বি, তাহলে পি মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার এ ক্রস বি, এই যে পি মানে বুঝতে পারো কিনা বলো। হ্যাঁ, আমরা নেক্সট ম্যাথে চলে যাই, আমরা নেক্সট ম্যাথে চলে যাই, বেঁচে যাচ্ছে। আচ্ছা, ব্লার হয়ে গেছে না, আচ্ছা ব্লার হয়ে গেছে না, একটু তোমরা একটু ওয়েট করো, 1 সেকেন্ড দাঁড়াও, ব্লার হয়ে গেছে না, 1 সেকেন্ড দাঁড়াও, তোমরা 1 সেকেন্ড ওয়েট করো একটু, আমি একটু এমবি ইয়ে করে নিই। দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, আমি একটু দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা, একটু বলবা যে আমাদের হচ্ছে এখন একদম পারফেক্ট ক্লিয়ার কিনা। আচ্ছা এটা বলো তো, এখন এখন দেখতে পাচ্ছি কিনা, এখন মেবি ব্লার হওয়ার কথা না, এখন ক্লিয়ার কিনা একটু বলো তো, কমেন্টে জানাও তো এখন ক্লিয়ার কিনা, এখন মেবি ব্লার হওয়ার কথা না, এখন একদম ক্লিয়ার কিনা বলো।
বলো তো এখনো কি ব্লার? এখনো ব্লার? হ্যাঁ, প্রচন্ড ব্লার দেখা যাচ্ছে এখনো স্টিল। অনেক বেশি ব্লার দেখা যাচ্ছে, বুঝলাম না। নর্মালি হচ্ছে, আচ্ছা আচ্ছা, এখন মেবি ক্লিয়ার না? তো বলো তো এখন ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। তো আমরা একটু দ্রুত আগাই, যেহেতু আমাদের হচ্ছে অনেকগুলো টপিকস কভার করতে হবে। তো দেখো একটু দ্রুত আগাই আমরা। দেখো এবার আমরা হচ্ছে নেক্সট ইয়েতে যাই। তাহলে হচ্ছে বলা আছে তিনজন মাঝি, হ্যাঁ কোশ্চেন। তো তিনজন মাঝি, এই হচ্ছে আমাদের একটা নদী, ঠিক আছে, নদী নৌকার ম্যাপ। তো খেয়াল করবা, আমি বেসিকটা বলে দিব। তিনজন মাঝি একটা পয়েন্ট থেকে তিনজন মাঝি হচ্ছে তিনটা ডিফারেন্ট দিকে মুভ করতেছে, ওকে। আচ্ছা, তিনজন মাঝি তিনটা ডিফারেন্ট দিকে মুভ করতেছে। একজন মাঝি হচ্ছে এই বরাবর, খেয়াল করবা, এই বরাবর মুভ করতেছে একজন মাঝি, এই বরাবর, দ্যাট ইজ v1 ভেলোসিটি বেগে, খেয়াল করবা v1 বেগে। এই বরাবর একজন মাঝি মুভ করতেছে v1 বেগে, ওকে, প্রথম মাঝি। আর দ্বিতীয় মাঝি হচ্ছে এই যে এই বরাবর, লম্ব বরাবর, লম্ব বরাবর যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করছে লম্ব বরাবর, বুঝছো? সেটা হচ্ছে আমি v2 বললাম, খেয়াল করবা এই যে v2 এই বরাবর যাত্রা করছে, যাত্রা স্টার্ট করছে, যাত্রা এই বরাবর যাত্রা শুরু করছে, দ্যাট ইজ v2 বললাম, v2, ওকে। আর আরেকজন মাঝি হচ্ছে 3 নাম্বার মাঝি, এই বরাবর যাত্রা শুরু করছে, এই যে এই বরাবর, এই বরাবর যাত্রা শুরু করছে, দ্যাট ইজ আমি v3 বললাম, v3, ওকে। তো আমাদের হচ্ছে বলা আছে এই অ্যাঙ্গেলটা, দেখো এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া আছে বিটা, এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া বিটা, দ্যাট ইজ 30 ডিগ্রি, বিটা আমার দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, বুঝছো? আচ্ছা, আর আমাদের পুরো অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে আলফা, এই যে এখান থেকে এটা, এখান থেকে এটা, এই যে এই পুরো অ্যাঙ্গেলটা আমার দেওয়া হচ্ছে আলফা। অ্যাকচুয়ালি হচ্ছে এই যে প্রথম মাঝি, প্রথম মাঝির সাথে যে এই এক্স অক্ষের কোণ আমার দেওয়া হচ্ছে আলফা, পুরো নিয়ে অ্যাঙ্গেলটা, বুঝছো? ওকে। তো আমাদের তারপর বলা আছে এই বিন্দুটা হচ্ছে আমার ডি বিন্দু, এটা হচ্ছে আমার ডি বিন্দু, ডি। আর এই বিন্দুটা হচ্ছে আমার ই বিন্দু, এটা আমার ই বিন্দু, ওকে। আমার ডি থেকে ই দূরত্ব দেওয়া আছে হচ্ছে 10 কিলোমিটার, 10 কিলোমিটার, ডি থেকে ই দূরত্ব আমার দেওয়া আছে 10 কিলোমিটার, ওকে। তো এখন আমাকে 5 কিলোমিটার হচ্ছে আমার এই নদীর প্রস্থ, নদীর প্রস্থ আমার দেওয়া আছে 5 কিলোমিটার, এখান থেকে এইটুকু হচ্ছে আমার দেওয়া 5 কিলোমিটার, ভালো কথা, ওকে। তো এবার হচ্ছে আমরা এখান থেকে স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগ। তো নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার। স্রোতের বেগকে ডান দিক দিয়ে আমরা প্রকাশ করি নর্মালি ইউ, ইউ আমার দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার। আর প্রতিটা নৌকার বেগ, প্রত্যেকটা নৌকার বেগ মানে v1 v2 v3 প্রত্যেকটা নৌকার বেগের মান সমান, প্রত্যেকটা নৌকার বেগের ভ্যালু সমান, ভ্যালু v1 ইজ ইকুয়াল টু v2 ইজ ইকুয়াল টু হচ্ছে v3, প্রত্যেকটা নৌকার বেগের হচ্ছে মান সমান, এবং দ্যাট ইজ প্রত্যেকটা নৌকার বেগের মান হচ্ছে আমার বলা আছে 6 কিলোমিটার/আওয়ার, 6 কিলোমিটার/আওয়ার, ওকে। তো আমাদের প্রথম কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, 1 নাম্বার কোশ্চেন যে আমাদের ইয়া 1 নাম্বার মাঝির লব্ধি বেগ কত, লিখবা প্রথম মাঝির লব্ধি বেগ কত, প্রথম মাঝি, প্রথম মাঝির লব্ধি বেগ কত আমাদের বের করতে বলছে, লব্ধি বেগ, প্রথম মাঝির লব্ধি বেগ কত, এটা আমাদেরকে বের করতে বলছে। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, 2 নাম্বার কোশ্চেন যে দ্বিতীয় মাঝি ই বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, দ্বিতীয় মাঝি, দ্বিতীয় মাঝি ই বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, ই বিন্দুতে, দ্বিতীয় মাঝি ই বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, পৌঁছাতে পারবে কিনা, পারবে কিনা, দ্বিতীয় মাঝি ই বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, 2 নাম্বার মাঝি। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে, 3 নাম্বার, সেটা হচ্ছে তৃতীয় মাঝি ই বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, তৃতীয় মাঝি, তৃতীয় মাঝি ই বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, পৌঁছাতে পারবে কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, 3টা প্রশ্ন লিখে নাও। আচ্ছা, ফ্রেমটা একটু ইয়ে হয়ে গেছে না, এবার ঠিক আছে। আসলে আমি নর্মালি ফেসবুক লাইভে নেই তো আমি ক্লাস, জুমের ফ্রেমিংটা একটু অন্যরকম হয় নর্মালি, বুঝছো? আচ্ছা দেখো তো বোর্ড ফুল দেখা যাচ্ছে এখন?
এখন দেখা যাচ্ছে ফুল? আসসালামু আলাইকুম দেখো তো ফারহান এখন শেখ কি ভাই, ফুল দেখা সরি যাচ্ছে ফর কিনা? ইন্টারাপ্ট। আরেকটু বামে আপনার সরাবো। ফারহান শেখ ভাই শুনতে পাচ্ছেন? সরি ফর ইন্টারাপ্ট। আপনার ভিডিওটা হচ্ছে ফ্রেমের আরেকটু বাইরে বামে চলে সরাবো। যাচ্ছে, মানে বোর্ডটা হচ্ছে প্রপারলি দেখা যাচ্ছে না ভাইয়া। হ্যালো ফারহান ভাই, শুনতে পাচ্ছেন কি আমার কথা? আচ্ছা হ্যালো, আরেকটু বামে ফ্রেমের বাইরে চলে গেছে আর কি, মানে বোর্ডটা প্রপারলি দেখা যাচ্ছে দেখো। না। জি, আই থিঙ্ক এবার ঠিক আছে। আর একটু পেছনে নিলে বেবি ঠিক হবে। জি, আপনি আই থিঙ্ক একটু ঠিক আছে। জি ঠিক অ্যাডজাস্ট আছে? করে নেন। ওকে, সরি সরি ফর ইন্টারাপ্ট গাইস, সরি। ওকে ওকে, তো দেখো। ওকে, তো এবার দেখবা, এবার ক্লিয়ার। ওকে ওকে, তো দেখো প্রথম মাঝি লব্ধি বেগ বের করতে বলছে। প্রথম মাঝি মানে হচ্ছে যে ভি1 থেকে যে মুভ করতেছে তার লব্ধি বেগ বের করতে বলছে। তাহলে খেয়াল করবে একটু মন দিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের নদীটা, এই যে নদী, ঠিক আছে? তো প্রথম মাঝি হচ্ছে এখান থেকে মুভ করতেছে এই যে এরকম বরাবর, এই বরাবর সে যাত্রা করা শুরু করলো। এই বরাবর প্রথম মাঝিটা, বুঝছো? এই বরাবর কত বেগে? 6 কিলোমিটার পার আওয়ার বেগে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে এই বরাবর যাত্রা করা শুরু করলো। আচ্ছা, তো এখন প্রথম মাঝির লব্ধি বেগ, ঠিক আছে? তো আমাকে বলা আছে প্রথম মাঝিটা ঠিক ডি বিন্দুতে পৌঁছায়। আর বলা আছে যে প্রথম মাঝিটি মানে কোশ্চেনে বলা আছে প্রথম মাঝিটি ঠিক ডি বিন্দুতে পৌঁছায়, ঠিক ডি বিন্দুতে পৌঁছায়। আচ্ছা, খেয়াল করবা, প্রথম মাঝিটি ঠিক ডি বিন্দুতে পৌঁছায়। দেখো এখান থেকে সে যাত্রা শুরু করলো, নাম দিলাম এই যে এটা হচ্ছে এ বিন্দু। তো একেবারে সে ডি বিন্দুতে পৌঁছাবে, যে একেবারে ডি বিন্দুতে পৌঁছায় প্রথম মাঝিটা। তো প্রথম মাঝিটা ডি বিন্দুতে পৌঁছায় মানে প্রথম মাঝির লব্ধি বেগ, প্রথম মাঝির বেগ হচ্ছে ভি1, আর হচ্ছে আমার স্রোতের বেগ হচ্ছে আমার ইউ, মনে করো ধরো স্রোতের বেগ ইউ ধরো। তার প্রথম মাঝিটা একেবারে এ থেকে যাত্রা শুরু করলো, ডি তে পৌঁছলো। তার মানে হচ্ছে লব্ধি বেগটা এই বরাবর কাজ করবে, লব্ধি বরাবর সে যাত্রা করবে। অলওয়েজ মনে রাখবা, লব্ধি বরাবর সে যাত্রা করবে। তো খেয়াল করবা প্রথম মাঝিটা এই বরাবর যাত্রা স্টার্ট করলো। তো যাত্রা যে বরাবর স্টার্ট করলো ভি1 এবং ইউ হচ্ছে আমার স্রোতের বেগ। তো ভি1 এবং ইউ এর লব্ধি বেগ যদি একদম লম্ব বরাবর কাজ করে, মানে একদম সোজাসুজি কাজ করে, বা প্রস্থ বরাবর কাজ করে, একদম প্রস্থ বরাবর, তাহলে আমরা বলবো সে একেবারে এই এ ডি বিন্দুতে পৌঁছাবে। তাহলে খেয়াল করবা, লব্ধিটাকে কাজ করতে হবে, লব্ধি বা ফলাফল বেগ, এটাকে কাজ করতে হবে কোন বরাবর বলতো? ডি বরাবর। লব্ধি বেগকে আমি ধরলাম হচ্ছে আর, লব্ধি বেগটাকে, বুঝছো ব্যাপারটা? তাহলে সে হচ্ছে এ থেকে ডি বরাবর পৌঁছাবে। আচ্ছা, এখন সে কত কোণে রওনা দিচ্ছিল এটা আমার বের করতে হবে, ইউ আর ভি। তাহলে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আমি ধরলাম হচ্ছে আলফা, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। আর এটা হচ্ছে আমার লব্ধি। খেয়াল করবা, লব্ধি ভি আর ভি1 আর ইউ এর লব্ধি হচ্ছে আমার আর। দেখো লব্ধির সাথে ইউ এর মধ্যবর্তী কোণটাকে আমি ধরলাম হচ্ছে থিটা, দ্যাট ইজ 90 ডিগ্রি। লব্ধির সাথে যে কোণটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে থিটা বলা হয়, দ্যাট ইজ 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। এবার খেয়াল করবা, এবার এখান থেকে আমরা জানি ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করবা। ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে অ্যাঙ্গেল থিটা যার সাথে সে নিচে একা থাকবে, অ্যাঙ্গেল থিটা ইউ এর সাথে সে নিচে একা থাকলো, উপরে থাকবে বাদ বাকিটার সাইন আলফা, আর নিচে থাকবে হচ্ছে বাদ বাকিটার কস আলফা। এইটুকু আমরা বুঝলাম। ট্যান থিটাকে লেখা যায় হচ্ছে 1/cot থিটা, ট্যান থিটাকে 1/cot থিটা লেখা যাবে। আর এখানে আমার থাকবে হচ্ছে ভি সাইন আলফা, আর এখানে আমার থাকবে হচ্ছে ইউ প্লাস ভি কজ অফ আলফা। আর গুণ করবা, আমরা আলফা বের করতে চাই, আলফার মান আমরা জানি না, আমরা আলফা বের করতে চাই। তাহলে আমরা খেয়াল করবা, আর গুণ করতে, তাহলে হচ্ছে ইউ প্লাস ভি কজ অফ আলফা ইজ ইকুয়াল টু আমার থাকবে হচ্ছে ভি সাইন অফ আলফা ইনটু কট অফ কি বলতো থিটা। আর থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা মানে হচ্ছে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ cot 90। আর cot 90 এর ভ্যালু হচ্ছে 0। cot 90 এর ভ্যালু যদি 0 হয় তাহলে টোটাল টার্মটা 0 হয়ে বাদ চলে যাবে। cot 90 এর ভ্যালু 0। এখান থেকে আমার থাকবে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু কত? 0। এখান থেকে খেয়াল করবা, এখান থেকে আমার থাকবে হচ্ছে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে স্রোতের বেগ 3, আর ভি এর মান হচ্ছে 6। দেখো 3/6, তাহলে ইউ এর জায়গায় 3 বসাবা, ভি এর জায়গায় 6 বসাবা, বসালে আলফার ভ্যালু দেখবা যে আসবে 120 ডিগ্রি। খুবই সহজ একটা অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আলফা ইজ ইকুয়াল টু কত? 120 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি কোণে রওনা দিচ্ছে আলফা? 120 ডিগ্রি কোণে সে রওনা দিচ্ছে। এটুকু আমরা বুঝলাম।
আলফা 120 ডিগ্রি, এইটুকু আমরা বুঝলাম। তাহলে আমাদের বের করতে বলছে লব্ধি বেগ, আর হচ্ছে লব্ধি বেগ, লব্ধি কার, v1 এবং u এর লব্ধি হচ্ছে আমার r, v1 এবং u এর লব্ধি হচ্ছে আমার r, লব্ধি আমরা বের করি r। আমরা জানি লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কয়ার প্লাস 2 ইনটু প্রথম ভেক্টর গুণ দ্বিতীয় ভেক্টর ইনটু কি বলতো cos অফ আলফা। এখান থেকে লব্ধি বেগ r তুমি বের করতে পারবা। লব্ধি বেগ u তুমি জানো, u এর জায়গায় 3 বসাবা, v তুমি জানো, v এর জায়গায় তুমি কত বসাবা 6 বসাবা, u v জানো, আলফা তুমি জানো, এখান থেকে r বের করবা, r মানে লব্ধি বেগ, লব্ধি বেগটা তুমি বের করতে পারবা। বুঝলা কিনা বলো? আশা করি এইটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তো এটা গেল হচ্ছে 1 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে আমরা 1 নাম্বার ম্যাথ করে ফেলছি, 1 নাম্বার ম্যাথ, প্রথম মাঝির লব্ধি বেগ বের করে ফেললাম, 1 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথ হচ্ছে দ্বিতীয় মাঝিটা, মানে যে এই v2 যে বেগে যাচ্ছিল সে ই তে পৌঁছাতে পারবে কিনা, দ্বিতীয় মাঝিটা ই বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা। ওকে, আচ্ছা, তো খেয়াল করবা দ্বিতীয় মাঝিটা ই তে পৌঁছাতে পারবে কিনা, তো দেখি আমরা। তো খেয়াল করবা 2 নাম্বার ম্যাথটা, দ্বিতীয় মাঝিটা ই, আমি প্রশ্নগুলো মুছে ফেললাম প্রশ্নগুলা। 2 নাম্বার ম্যাথ হচ্ছে দ্বিতীয় মাঝিটা ই বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা, দ্বিতীয় মাঝি, 2 নাম্বার প্রশ্ন। তো খেয়াল করো দ্বিতীয় মাঝি কি v2 বেগে সে উলম্ব বরাবর বা প্রস্থ বরাবর সে মুভ করতেছে। তাহলে খেয়াল করবা যাত্রা শুরু করলো, প্রস্থ বরাবর যাত্রা শুরু করলো, প্রস্থ বরাবর যাত্রা স্টার্ট করলো। 2 নম্বর মাঝিটা প্রস্থ বরাবর যাত্রা শুরু করলো, এই বরাবর সে যাত্রা শুরু করছে, তার বেগ হচ্ছে v2, 2 নম্বর মাঝির বেগ, বুঝছো? এখান থেকে সে লম্বালম্বি যাত্রা করা স্টার্ট করলো এবং স্রোতের বেগ হচ্ছে ইউ ডান দিকে। স্রোতের বেগ ইউ কোন দিকে বলতো? ইউ হচ্ছে আমার ডান দিকে। ওকে, স্রোতের বেগ ইউ ডান দিকে, আর নৌকাটা দ্বিতীয় মাঝি লম্ব বরাবর রওনা দেওয়া শুরু করলো, তাহলে সে অ্যাকচুয়ালি যাবে কোন বরাবর? তাহলে নৌকার নিজস্ব বেগ আর স্রোতের বেগের লব্ধি বরাবর সে যাবে, লব্ধি বেগ বরাবর। দেখো সে যাত্রা, নৌকাটা যাত্রা স্টার্ট করলো লম্বালম্বি আর স্রোতের বেগ ডান দিকে, নৌকার উপর কাজ করবে লব্ধি বেগ এবং সে লব্ধি বরাবর অপর পারে পৌঁছাবে, লব্ধি বেগে সে লব্ধি বেগে অপর পারে পৌঁছাবে, দ্যাট ইজ এই যে আমার লব্ধি বেগ, লব্ধি বেগে সে অপর পারে পৌঁছাবে, লব্ধি বেগে সে অপর পারে পৌঁছাবে, মানে এই বরাবর সে অ্যাকচুয়ালি এখান থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে পৌঁছাবে। এখন আমাকে বের করতে বলছে যে এখান থেকে সে যাত্রা শুরু করছে, মানে যে মোটামুটি এই পয়েন্ট খেয়াল করবা, এখান থেকে যাত্রা শুরু করছে, আমাকে বের করতে বলছে যে এখান থেকে এইটুকুর দূরত্ব কি 10 কিলোমিটার কিনা। যদি এখান থেকে এইটুকু দূরত্ব 10 কিলোমিটার হয় তাহলে আমি বলবো যে 2 নম্বর মাঝিটা আসলে এই বিন্দুতে পৌঁছে গেছে, এটা আমি এই বিন্দু ধরলাম। ঠিক আছে, তাই আমি আবার বলি, খেয়াল করবা 2 নম্বর মাঝিটা হচ্ছে লম্বালম্বী রওনা দেওয়া শুরু করছে, যাত্রা করা শুরু করছে, 2 নম্বর মাঝিটা লম্বালম্বী যাত্রা করা শুরু করছে, স্রোতের বেগ ডান দিকে, তো সে যাবে কোন বরাবর? স্রোতের বেগ এবং নৌকার বেগের লব্ধি বরাবর সে যাবে, লব্ধি বরাবর সে যাবে, লব্ধি বরাবর গেলে সে এই এ বিন্দু থেকে এখানে সে পৌঁছাবে। এখন কথা হচ্ছে এইটুকু দূরত্ব আমাকে বের করতে হবে, এইটুকু দূরত্ব ধরলাম, এইটুকু দূরত্ব হচ্ছে আমার এক্স, যাকে আমরা বলতে পারি আনুভূমিক সরণ। এই এক্স এর ভ্যালু যদি 10 কিলোমিটারের সমান হয় তাহলে আমি বলবো যে নৌকাটা অপর পারে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই বিন্দুতে পৌঁছাতে পারবে। এখন এক্স বের করার একটা ফর্মুলা আছে, এক্স বের করার, তো খেয়াল করবা ভিআরইউ এর মধ্যবর্তী কোণকে আমরা আলফা বলি, নরমালি ভিআরইউ এর মধ্যবর্তী কোণকে আমরা আলফা বলি, এটাকে আমরা আলফা 1 ধরলাম, আলফা 1 স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। এক্স বের করার ফর্মুলা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি কস আলফা, ইউ প্লাস ভি কস আলফা ইনটু টি, এটা হচ্ছে এক্স বের করার ফর্মুলা। এক্স বের করার ফর্মুলা হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা ইনটু টি। এক্স মানে হচ্ছে আনুভূমিক সরণ, বলতে পারবে যে এ বিন্দু থেকে মনে করো এখানে গেছে, কতটুকু ডানে গেছে, কতটুকু সে ডানে সরছে, এখান থেকে যাত্রা করা শুরু করছে, এখানে পৌঁছেছে, কতটুকু ডানে গেছে, আনুভূমিক বরাবর সরছে, দ্যাট ইজ এক্স। এক্স বের করার সূত্র হচ্ছে এটা। খেয়াল করবা ইউ কত, ইউ হচ্ছে আমার কত, ইউ কত, ইউ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, 3 প্লাস ভি কত 6 কস আলফা কত, আলফা মানে হচ্ছে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, আলফা 1 আর কি, অ্যাকচুয়ালি আলফা 1, আলফা 1 সেটা কত 90 ডিগ্রি, কস 90, 6 কস 90, ভালো কথা। সাথে তার সাথে কি গুণ করবা? টি মানে সময়, সময় মানে হচ্ছে যে এ থেকে এই বিন্দুতে পৌঁছতে সময়, এ থেকে এই বিন্দুতে পৌঁছতে সময় হচ্ছে টি। তো টি এর একটা ফর্মুলা আছে, টি এর ফর্মুলা হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ডি ডিভাইড বাই, আমরা কি দেখতে পাচ্ছি টি এর ফর্মুলা হচ্ছে ডি ডিভাইড বাই ভি সাইন, আমি নিচ থেকে লিখি ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, টি এর ফর্মুলা ডি ডিভাইড বাই ভি মানে হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ সাইন আলফা, নৌকার বেগ তো v2, আর এখানে আলফা মানে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ আলফা 1, বুঝছো? এখান থেকে মানগুলো বসাবা, 3 প্লাস 6 cos 90, cos 90 ভ্যালু হচ্ছে মেবি 0, আচ্ছা 0 শিওরলি 0, ইনটু ডি, ডি মানে হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ কত দেবা 5 কিলোমিটার, 5ই বসাও, 5 কিলোমিটার বসালা, 5 ডিভাইড বাই নদীর প্রস্থ 5 কিলোমিটার বসালা, ডিভাইড বাই v2, v2 কত, v2 হচ্ছে তোমার 6 কিলোমিটার পার আওয়ার, তো লিখে নাও 6 কিলোমিটার পার আওয়ার সাইন আলফা 1 হচ্ছে 90 ডিগ্রি,
তো দেখবে এখান থেকে আসবে হচ্ছে 3 প্লাস 6 cos 90 হচ্ছে 0, তাহলে 3 আমরা পাবো ইনটু 5/6 sin 90 হচ্ছে 1, তাহলে 5/6, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 5 2 পয়েন্ট কত পাবো, 3 দুগুণে 6, তাহলে 2.5 পাবো না, 2.5 এত 2.5 এত কিলোমিটার পাবো। ঠিক আছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 5/2, 2 দুগুণে 4, 2.5, তাহলে x এর ভ্যালু কত পেলাম আমরা, 2.5 পেলাম। তো x মানে আনুভূমিক সরণ, দ্যাট ইজ 2.5। এটা কি আমার 10 কিলোমিটারের সমান হয়েছে? হয় নাই। 2.5 ইজ ভেরি লেস দ্যান কত বলতো, 10 কিলোমিটার। তাহলে আমরা কি বলতে পারি বলতো, তাহলে অবশ্যই ই বিন্দুতে সে পৌঁছাবে না। আমি বলতে পারি যে 2 নম্বর মাঝিটা ই বিন্দুতে পৌঁছাবে না, দ্বিতীয় মাঝি ই বিন্দুতে পৌঁছাবে না। দেখে নাও, দ্বিতীয় মাঝি ই বিন্দুতে পৌঁছাবে না, ই বিন্দুতে পৌঁছাবে না। বুঝতে পারছি কিনা বলো তো কমেন্টে দ্রুত, পৌঁছাবে না। বুঝতে পারছি? 7.5 আসে, 7.5 আসে না, মোটেও না। তো x এর ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। তো u প্লাস v cos আলফা ইনটু t, এটা ফর্মুলা, x বের করার ফর্মুলা। u মানে হচ্ছে স্রোতের বেগ 3 বসালাম, নৌকার বেগ 6 বসালাম, আলফা 1 মানে হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। এটা v1 v2 বসালে ভালো হয়, v2 স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ আলফা 1 90 ডিগ্রি। t এর ফর্মুলা, t মানে সময়, সময় মানে এখান থেকে এখানে পৌঁছাতে সময়, দ্যাট ইজ d মানে প্রস্থ ডিভাইড বাই d ডিভাইড বাই নৌকার বেগ sin আলফা। নৌকার বেগ হচ্ছে 6, আলফা হচ্ছে আমার 90 ডিগ্রি, জাস্ট ক্যালকুলেশন করে বের করলাম, সেটা 10 কিলোমিটারের সমান হয় নাই। ঠিক আছে, ওকে। এবার আমরা হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে না, এটা যদি অনেকে না কনফিউশন থাকে, নেক্সট ম্যাথে ভালো করে বুঝতে পারবা। নেক্সট ম্যাথটা 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথে বলছে যে এই যে 3 নাম্বার যে তোমার নৌকাটা সে ই তে পৌঁছাবে কিনা। 3 নাম্বার নৌকাটা v2 বেগে রওনা দিলে, v3 বেগে রওনা দিলে, 3 নাম্বার নৌকাটা v3 বেগে রওনা দিলে সে ই বিন্দুতে পৌঁছাবে কিনা, এটা আমাদের বের করতে হবে। 3 নাম্বার নৌকাটা v3 বেগে রওনা দিলে সে ই বিন্দুতে পৌঁছাবে কিনা, এটা আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করবা। এখন 3 নাম্বার নৌকার চিত্রটা আমি আঁকি। 3 নাম্বার নৌকা, তো খেয়াল করবো, এই হচ্ছে আমাদের নদী, হ্যাঁ নদী। তাহলে এখান থেকে রওনা দিবে, এটা হচ্ছে আমার এ বিন্দু, এখান থেকে মনে করো রওনা দিবে, যেটা আমার এ বিন্দু। আচ্ছা, 3 নাম্বার নৌকাটা হচ্ছে এই যে v3 বেগে রওনা দিচ্ছে, কত কোণে, 30 ডিগ্রি কোণে। 3 নাম্বার নৌকাটা এই যে v3 বেগে রওনা দিচ্ছে, v3 বেগে, যে এই বরাবর যাত্রা স্টার্ট করছে v3 বেগে, কত কোণে বলতো, এই যে এখান থেকে স্রোতের সাথে এর কোণ হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, বিটা কোণ আর কি। এটা হচ্ছে স্রোতের বেগ হচ্ছে ইউ, এই বরাবর কাজ করতেছে, ওকে। আচ্ছা, তো দেখো v3 বেগে রওনা দিচ্ছে, v3 বেগে, বাট v3 বেগে রওনা দিলে সে ওই বিন্দুর কোন জায়গায় পৌঁছাবে, এটা আমরা লব্ধি দিয়ে বের করতে পারি। তাহলে v3 হচ্ছে নৌকার বেগ আর ইউ হচ্ছে স্রোতের বেগ, তাহলে v3 এবং ইউ এর লব্ধি কাজ করবে একদম মাঝ বরাবর চললাম, মাঝ বরাবর লব্ধিটা, এই বরাবর মনে করো লব্ধিটা কাজ করতেছে, লব্ধি বরাবর যে সে এই পয়েন্টে পৌঁছাবে, নৌকাটা এই বিন্দু থেকে লব্ধি বরাবর যে v3 আর ইউ এর লব্ধি বরাবর যে সে এই পয়েন্টে পৌঁছাবে, লব্ধি বরাবর সে এই পয়েন্টে পৌঁছাবে। তো এখন এই পয়েন্টটার আনুভূমিক দূরত্ব, আমি ধরলাম মোটামুটি এই পয়েন্টের আনুভূমিক দূরত্ব, মানে সে এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে এক্স মানে কি, এক্স কেমনে বের করে, এখান থেকে যাত্রা শুরু করছে, যেখান থেকে যাত্রা শুরু করছে তার বিপরীত বিন্দু থেকে যেখানে সে পৌঁছাইছে তার আনুভূমিক দূরত্ব, সেটা হচ্ছে আমার এক্স। যদি এক্স এর ভ্যালু 10 এর সমান আসে, তাহলে আমি বলবো এই 3 নাম্বার নৌকাটা এই বিন্দুতে পৌঁছাবে। আমি আরেকবার বলি, খেয়াল করবা, এখান থেকে একটা নৌকা হচ্ছে v3 বেগে যাত্রা করা স্টার্ট করছে, v3 বেগে, ইউ হচ্ছে স্রোতের বেগ, তাহলে সে অপর পারের কোন পয়েন্টে পৌঁছাবে, কেমনে বের করবো, v3 আর ইউ এর লব্ধি নিবা, নীলটা হচ্ছে লব্ধি নিলে তুমি একটা পয়েন্ট পাবা, এই পয়েন্টে সে পৌঁছাবে। এখন এই পয়েন্টটা এখান থেকে কতটুকু ডানে, দ্যাট ইজ হচ্ছে আমার এক্স। এইখান থেকে কতটুকু ডানে, দ্যাট ইজ হচ্ছে আমার এক্স, আমরা বের করবো। যদি এক্স এর ভ্যালু 10 এর সমান হয়, আমরা বলবো এই বিন্দুকে টাচ করবে, 10 এর সমান না হলে বলবো এই বিন্দুকে সে টাচ করবে না। তাহলে আমরা এক্স বের করি, আমরা জানি এক্স ইজ ইকুয়াল টু, এক্স বের করার ফর্মুলা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ইউ মানে স্রোতের বেগ, আর v3 মানে হচ্ছে নৌকার বেগ ইনটু cos অফ আলফা মানে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে, নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ আমার দেওয়া আছে 30 ডিগ্রি। লিখলাম আমরা, এর সাথে গুণ করি আমরা টি, কি মানে হচ্ছে টাইম, তাহলে এক্স আমরা বের করবো, খেয়াল করবা, এক্স ইজ ইকুয়াল টু ইউ মানে স্রোতের বেগ হচ্ছে 3, v3 মানে নৌকার বেগ 6 cos অফ 30 ডিগ্রি লিখলাম আমরা, টি মানে হচ্ছে টাইম কি, এখান থেকে এখানে পৌঁছাতে টাইম, এখান থেকে এখানে পৌঁছাতে কি পরিমাণ টাইম লাগে, দ্যাট ইজ টি। টাইম হচ্ছে আমার ডি ডিভাইড বাই, ডি মানে হচ্ছে প্রস্থ ডিভাইডেড বাই নদীর প্রস্থ হচ্ছে এখান থেকে এইটুকু নদীর প্রস্থ, দ্যাট ইজ ডি। প্রস্থ ডিভাইড বাই কি বলতো, প্রস্থ ডিভাইড বাই হচ্ছে তোমার ভি, নৌকার বেগ সাইন অ্যাঙ্গেল, নৌকার বেগ হচ্ছে 6, সাইন, তাহলে লিখবা সাইন অ্যাঙ্গেলটা কার সাথে কার অ্যাঙ্গেল, নৌকার বেগের সাথে স্রোতের বেগের অ্যাঙ্গেল।
নৌকার বেগের সাথে চলতি বেগের অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 30 লিখলাম। তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করবা। কত আসে দেখো তো, x ইজ ইকুয়াল টু 3 প্লাস 6 cos 30, আর d কত, d হচ্ছে আমার দেওয়া আছে 5 কিলোমিটার, d মানে নদীর প্রস্থ, 5 কিলোমিটার দেওয়া আছে 5। তাহলে এখান থেকে x বের করতে পারবো। কত আসে দেখো তো x এর মান, দেখো তো কত আসে x এর মান, দেখো তো x এর মান কত আসে। আমি তো মানগুলো বের করি। 3 প্লাস 6 cos 30 ডিগ্রি, ওকে, ইনটু 5 ডিভাইড বাই 6 sin 30 ডিগ্রি, 13.66 কিলোমিটার। দেখো x এর মান 13.66 কিলোমিটার। এটা কি আমার 10 এর সমান আসছে? না, 10 কিলোমিটারের সমান আসে না, ইজ গ্রেটার দেন 10 কিলোমিটার। যেহেতু 10 কিলোমিটারের সমান আসে নাই, তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই ই পয়েন্ট না, এই পয়েন্টটা ই পয়েন্ট না। কারণ দেখো এখান থেকে এইটুকু যদি 10 কিলোমিটার হতো তাহলে আমি বলতাম এটাই আমার ই পয়েন্ট। মানে এখান থেকে এইটুকু 10 কিলোমিটার হচ্ছে আমার ই পয়েন্টের বিন্দু, তাহলে এটা আমার ই পয়েন্ট না, এই অন্য কোনো পয়েন্ট, তাহলে সে ই বিন্দুতে পৌঁছাবে না। তাহলে 3 নাম্বার মাঝিও ই বিন্দুতে পৌঁছাবে না। বলো বুঝতে পারছি কিনা? সেকেন্ডটা যারা একটু প্রবলেম হয়েছে পরেরটা বুঝলেও হবে, পরেরটা বুঝলে প্রথমটা বুঝবা, এই হচ্ছে কথা। ঠিক আছে, এখন তোমাকে বের করতে বলে, নাই, যদি বের করতে বলে কত লব্ধি বেগে পৌঁছাবে, মানে এই পয়েন্টে নৌকাটা কত লব্ধি বেগে পৌঁছাবে, এই নীল লব্ধি বেগের মানটা তোমরা বের করতে বলবো। এই লব্ধি বেগের মান আমি ধরলাম হচ্ছে R1 ধরলাম, লব্ধি বেগের মান, বা R3 ধরো লব্ধি বেগের মান, এই লব্ধি বেগের মান R3 ধরো। এই লব্ধি বেগের মান তুমি বের করতে পারবে না, কেন বের করবে, ধরো বের করতে বললো। লব্ধি বেগের মান লব্ধি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টর মানে ইউ এর স্কোয়ার, প্রথম ভেক্টরের মানের স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার মানে ভি3 স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের cos। সব মান জানো, এখান থেকে R3 বের করতে পারবা। আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এই ফর্মুলা দিয়ে তুমি সব মান জানো, R3 বের করতে পারবা আশা করি। বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারলাম না, আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমরা বুঝতে পারলাম। ওকে ওকে, এক্স্যাক্টলি। একদম ক্লিয়ার, তাই না? তো একদম ক্লিয়ার যদি হয়, একদম ক্লিয়ার যদি হয়, তো এখান থেকে ওকে, 13.66 হয় না? 13.66 অ্যান্সারটা, অ্যান্সার কি 13.66 আসে না বলো তো? আচ্ছা, তো দেখো এরপরে আমাদের হচ্ছে একটা কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, অ্যান্সার কি 13.66 আসে না এত কিলোমিটার? ওকে, তো দেখো আমাদের একটা সামান্তরিক দেওয়া আছে, তো এই হচ্ছে সামান্তরিক। দেখা না গেলে বলবা, হ্যাঁ আমি ক্যামেরা ঠিক করে দিব, দেখা না গেলে। এই যে সামান্তরিক, আমাদের সামান্তরিকের এ অ্যাঙ্গেল দেওয়া আছে আলফা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমার আলফা, দ্যাট ইজ আলফা। ওকে, পুরো অ্যাঙ্গেলটা আমাদের আলফা। সামান্তরিকটা কমপ্লিট করি, তো মোটামুটি সামান্তরিকটা আমরা কমপ্লিট করব। সামান্তরিকটা আমরা কমপ্লিট করি, তো সামান্তরিকটা এই যে আমরা কমপ্লিট করতেছি। ওকে, ভালো কথা। তারপরে হচ্ছে আমার সামান্তরিকের লব্ধি, লব্ধি হচ্ছে আমার এটা, এই হচ্ছে আমার লব্ধি, এই হচ্ছে আমার লব্ধি, দ্যাট ইজ আমার লব্ধি, সামান্তরিকের লব্ধি। ঠিক আছে, কর্ণটা আর কি লব্ধি হিসেবে কাজ করে, সামান্তরিকের কর্ণটা লব্ধি হিসেবে ভূমিকা পালন করে। আচ্ছা, তো আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, এই অ্যাঙ্গেলটা আমার দেওয়া আছে থিটা, ভালো কথা। তো আমাদের এইটুকু, যে এই ভেক্টরটা আমার হচ্ছে পি ভেক্টর দেওয়া, যে এই ভেক্টরটা পি ভেক্টর দেওয়া, আর এই ভেক্টরটা আমার দেওয়া হচ্ছে কিউ ভেক্টর, যেটা আমার কিউ ভেক্টর দেওয়া। আর এই নীল যে ভেক্টরটা, নীল ভেক্টরটা আমার কিছু দেওয়া নেই। ওকে, আমাকে বের করতে বলছে ফার্স্ট কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, যে থিটার মান কত, থিটা এর মান কত, এটা একটা বোর্ড কোশ্চেন। থিটা এর মান কত, এটা একটা বোর্ড কোশ্চেন, সরি এটা কলেজের কোশ্চেন, সরকারি এমএম কলেজ যশোরের। ওকে, তো আমাদের এ বি সি ডি দেওয়া আছে, এ বিন্দু
এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা আমার ডি বিন্দু। ওকে, আমাদের বলা আছে এ বি সি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করো। এ বি সি ডি, এ বি সি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করো। এ বি সি ডি এর ক্ষেত্রফল নির্ণয় করো, বা এ বি সি ডি এর ক্ষেত্রফল লিখবা। এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল কমা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলের সমষ্টি সমান কিনা। এর ক্ষেত্রফলের সমষ্টির সমান কিনা, সমষ্টির সমান কিনা, সমান কিনা। দেখো তো দেখো এবিসিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এবং এডিসি এর ক্ষেত্রফলের সমষ্টির সমান কিনা দেখো। আচ্ছা, তো এবার আমরা এটা এখন সলভ করব। দেখো তো খুব মন দিয়ে দেখবা, থিটার মান, থিটা মানে কি, থিটা এর মান, থিটার মান আমাকে ফার্স্টে বের করতে হবে। ওকে, আচ্ছা তো এক নাম্বার অ্যান্সার নাম্বার 1। আচ্ছা, থিটার মান বের করব। থিটা, থিটা কার কার মধ্যবর্তী কোণ বলতো? নীলটা আর এই পি, পি ভেক্টর আর নীল ভেক্টর এর মধ্যবর্তী কোণ আমার থিটা না? তো ফার্স্ট আমাকে থিটা বের করতে বলছে। নীল ভেক্টর আর এই নীল ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। আচ্ছা, এর আগে নীল ভেক্টরটা আমি বের করবো। তো মনে রাখবা সামান্তরিকের ক্ষেত্রে পি মানে সন্নিহিত বাহু হচ্ছে পি আর কিউ। এই যে দেখো এই বিন্দুতে সন্নিহিত বাহু হচ্ছে পি এবং কিউ, সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু। এর লব্ধি কর্ণটা হচ্ছে লব্ধি বলে, কর্ণটাকে লব্ধি বলে। তো কর্ণ ভেক্টরকে আমি ধরলাম আর ভেক্টর, এই আর ভেক্টরকে আমরা বলি কর্ণ ভেক্টর, সামান্তরিকের কর্ণকে আমরা বলি লব্ধি ভেক্টর। পি এবং কিউ এর লব্ধি ভেক্টর। খেয়াল করবা পি এবং কিউ এর লব্ধি ভেক্টর, তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টরকে যোগ করলে কি পাওয়া যাবে? আর পাওয়া যাবে। খেয়াল করবা পি এবং কিউ এর লব্ধি ভেক্টর আর, পি এবং কিউ এর লব্ধি ভেক্টর আর ভেক্টর, দ্যাট ইজ বাই পি এবং কিউ ভেক্টরকে যোগ করলে কি পাওয়া যাবে? যোগ করলে লব্ধি ভেক্টর পাওয়া যাবে। দুটো ভেক্টরকে ভেক্টর যোগ করলে যেটা পাওয়া যায় রেজাল্ট হিসেবে তাকে বলা হয় লব্ধি। তাহলে আমরা আর ভেক্টরটা বের করি। আর ভেক্টর ইজ ইকুয়াল টু আমার পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ভেক্টর ফরম্যাট দেওয়া আছে। কোশ্চেনে বলা আছে পি ভেক্টরের ভেক্টর ফরম্যাট হচ্ছে আমার 4 অফ i প্লাস 3 অফ j। এটা আমার পি ভেক্টরের ভেক্টর ফরম্যাট প্রশ্নে দেওয়া আছে। কিউ ভেক্টরের ভেক্টর ফরম্যাট আমাকে প্রশ্নে দেওয়া আছে, সেটা হচ্ছে 2i প্লাস 5k, 2i প্লাস 5 অফ k। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। তো এবার খেয়াল করবা, এবার আমরা হচ্ছে আর ভেক্টর বের করব। আর তো লব্ধি হচ্ছে আমার আর, পি এবং কিউ এর লব্ধি আর, এই জন্য পি প্লাস কিউ ইকুয়াল টু আর। দেখো পি প্লাস কিউ, পি হচ্ছে আমার 4 অফ i প্লাস 3 অফ j, দ্যাট ইজ আমি পি লিখলাম। পি এর সাথে যোগ করব হচ্ছে আমি কিউ ভেক্টর। কিউ ভেক্টর হচ্ছে 2i প্লাস কি বলতো 5 অফ k, দ্যাট ইজ আমার কি বলতো কিউ ভেক্টর। পি এবং কিউ কে যোগ করলে আর পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে খেয়াল করবা আর ভেক্টর ইজ ইকুয়াল টু 4 আর 2 যোগ করলে হবে 6i, 6i প্লাস যেহেতু নাই তাহলে 3j, তাহলে 3j থাকবে, 3j যেহেতু 0 প্লাস কে 5k প্লাস 5k, এই যে আমরা বের করে ফেললাম, দ্যাট ইজ আমার আর ভেক্টর 6i প্লাস 3j প্লাস 5k। ওকে ওকে, এটুকু বুঝলাম। 3j এখানে কোনো কে নাই, j নাই, তাহলে হচ্ছে 3j প্লাস 0j মানে 3j, আর এখানে কোনো কে নাই তাহলে 5k, জাস্ট সিম্পল যোগ করছি আর কিছুই না। দ্যাট ইজ আর ভেক্টর যোগ আর কি, এটা ভেক্টর যোগ। ওকে, আর ভেক্টর আমরা বের করে ফেললাম। এবার আমি এই অ্যাঙ্গেলটা বের করব, এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে চাই, এই অ্যাঙ্গেলটা তো আমরা বের করে ফেলি। খেয়াল করবা মন দিয়ে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে পি এবং আর এর মধ্যবর্তী কোণ। খেয়াল করবা, তাহলে আমরা পি ভেক্টর ডট আর ভেক্টর করব। দুটো ভেক্টরের অ্যাঙ্গেল বের করতে চাইলে ডট গুণন করতে হয়। পি ভেক্টর ডট আর ভেক্টর, তো পি ডট আর, তাহলে পি এবং কিউ এর অ্যাঙ্গেল কত? থিটা। পি এবং আর এর অ্যাঙ্গেল কত? থিটা। পি ডট আর সমান পি আর কস থিটা, পি আর কস থিটা, যেখানে থিটা হচ্ছে পি এবং আর এর মধ্যবর্তী কোণ। এখান থেকে খেয়াল করবা পি ডট আর, তাহলে পি কত? পি হচ্ছে আমার 4i প্লাস 3j, 4i প্লাস 3j, দ্যাট ইজ আমার কি বলতো পি ভেক্টর। এর সাথে ডট করবো আমি কি বলতো আর ভেক্টর। আর হচ্ছে আমার 6i প্লাস 3j প্লাস 5k, দ্যাট ইজ আমার আর। ওকে, আর করলাম ইজ ইকুয়াল টু পি আর কস থিটা। তাহলে পি মানে হচ্ছে পি ভেক্টরের মান, আর মানে আর ভেক্টরের মান, কস থিটা, থিটা হচ্ছে আমার কত? থিটা আমি বের করতে চাই, এবার খেয়াল করবা, এবার কি করবা? আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করবা। এখানে আয়ের সহগ 4, এখানে আয়ের সহগ কত? 6। আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করবা, 4 ছক কত? 24, 4 ছক 24 লিখলাম 24। ওকে, 4 ছক 24, 4 গুণ 6 4 ছক 24 লিখলাম 24, প্লাস জে এর সহগ গুণ জি এর সহগ, এখানে জে এর সহগ 3, এখানে জে এর সহগ 3, 3 তিরকে হচ্ছে 9 লিখলাম 9, প্লাস
এখানে কে সব নাই 0, এখানে কে সব 5, তাহলে 0 ইনটু 5 মানে 0, 0 ইনটু 5 মানে 0 ইজ ইকুয়াল টু পি আর cos থিটা। পি মানে হচ্ছে পি ভেক্টরের মান, তো পি ভেক্টরের ভেক্টর ফরম্যাট তুমি জানো 4i প্লাস 3j, তাহলে পি ভেক্টরের মান হবে হচ্ছে √ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, √ওভার 4 স্কয়ার প্লাস কি বলতো 3 স্কয়ার, দ্যাট ইজ পি ভেক্টরের মান। আর আর ভেক্টরের মান হবে হচ্ছে √ওভার 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, দ্যাট ইজ আর ভেক্টরের মান। এর সাথে হচ্ছে cos থিটা গুণ আকারে যাবে, এর সাথে আমার cos থিটা গুণ আকারে যাবে। ওকে, এর সাথে একটু বামে সরাই দিই, একটু বামে সরাই দিই, আমরা তাহলে দেখতে পারবো। একটু বামে সরাই দিই, এই যে বামে সরাই দিই, দেখতে পারবো এবার। ঠিক আছে, পুরো বোর্ডটা আমার আসতেছে না, এনিওয়ে তাহলে এই হচ্ছে আমার ক্যালকুলেশনটা, বুঝছো? পি আর cos থিটা এখানে লিখলাম, পি আর cos থিটা লিখলাম, পি আর cos থিটা, পি মানে পি ভেক্টরের মান কেমনে বের করলাম, √ওভার i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার দেখলাম, ইনটু আর মানে আর ভেক্টরের মান √ওভার i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার প্লাস k এর সহগের স্কয়ার লিখলাম, সাথে cos থিটা। তো এখান থেকে দেখবা, এখান থেকে আমরা cos থিটা বের করব থিটা। 24 আর 9 মানে কত, 24 আর 9 মানে হচ্ছে 24 আর 6 মানে হচ্ছে তোমার 30 33, তাহলে এখানে আমার 33 থাকবে, আর এখানে আমার কত থাকবে, √ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 4 16, 3 3 কে 9, তাহলে 5 থাকবে এখানে, 5 √ওভার মানে 5 থাকবে, ইনটু আর এখানে থাকবে হচ্ছে √ওভার 6 6 36, 36 প্লাস 3 থেকে 9 প্লাস কত বলতো, প্লাস 25, কত বলতো 36 প্লাস 9, 25 আর 9 কত, 25 26 27 28 29 30 31 32 34 আর 36 কত, 34 আর 36 যোগ করলে যা আসবে দেখবা, এখান থেকে cos থিটা বের করবা, cos থিটা, এখান থেকে হচ্ছে থিটা বের করবা, থিটা কত আসবে, থিটা ইজ ইকুয়াল টু সামথিং আসবে, কত আসে দেখো তো থিটার মানটা, থ্যাংক ইউ। বলো এখান থেকে থিটা থিটা কত আসবে দেখি আমরা বের করি, 33 cos ইনভার্স 33 ডিভাইড বাই 5 ইনটু 5 হবে না 16, আর 3 থেকে 9 25, √ওভার 25 মানে 5, এখানে আছে 5 ইনটু √ওভার 36 প্লাস 3 থেকে 9 প্লাস 25, দেখো তো কত আসে, 37.92, এটা আসবে হচ্ছে 37.92 ডিগ্রি। বলো সবার কি এটা আসছে, থিটা বের করে ফেলছে, থিটার মান কত এক্স্যাক্টলি, সবাইকে আমরা বের করতে পারছি তো, বলো তো সবাইকে আমরা এটা বের করতে পারছি কিনা, এটা বলো, কষ্ট করে বলো, সবাইকে আমরা বের করতে পারছি কিন্তু কষ্ট করে বলবো, সবাইকে আমরা বের করতে পারছি কিনা। এই হচ্ছে আমার পুরো এটা, ওকে ওকে, আচ্ছা তো বুঝতে পারলাম, রাইট। আচ্ছা তো এবার আমরা হচ্ছে পরের কোশ্চেন সলভ করব। পরের কোশ্চেন বলছে এবিসিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলের সমষ্টি সমান কিনা। আমরা এখানে আর ভেক্টরের ফরম্যাটটা বের করছিলাম, লিখে রাখি 6i প্লাস 3j প্লাস 5k, এই হচ্ছে আমার আর ভেক্টরটা লিখে রাখলাম। ওকে, তো এবার আমরা বাদ বাকিগুলো দেখি। ওকে, নাও দ্য ফ্রেম ইজ পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ। আসলে আমি খুব তাড়াহুড়োর মধ্যে আসছিলাম, তো বুঝছো আমি তাড়াহুড়োর মধ্যে আজকে ক্লাস দিতে আসছি, এই জন্য একটু রেডি হয়ে আসতে পারিনি, সরি। তো এনিওয়ে ব্যাপার না, তোমরা আশা করি ক্ষমা সুন্দর সেটা দেখবা। ওকে, তো এবার আমরা হচ্ছে 2 নম্বর ম্যাথটা সলভ করবো। 2 নম্বর ম্যাথটা খেয়াল করবা। 2 নম্বর ম্যাথ এবিসিডি এর ক্ষেত্রফল। আচ্ছা আমরা এখন এবিসিডি এটার ক্ষেত্রফল বের করবো, বুঝছো, ত্রিভুজ এবিসি এবং, আচ্ছা প্রশ্নটা মুছবো, আচ্ছা থাক সমস্যা নেই, এবিসিডি এটা ক্ষেত্রফল বের করবো। সামান্তরিকের ক্ষেত্রফল কেমনে বের করে, সামান্তরিকের ক্ষেত্রফল কেমনে বের করে মনে রাখবা, সামান্তরিকের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলোকে ক্রস গুণ করবা, সেই ক্রস গুণনের মান হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের সন্নিহিত বাহু কে কে, যে এটা আর এটা, সন্নিহিত বাহু ভেক্টর গুলোকে তুমি ক্রস গুণ করবা, সন্নিহিত বাহু ভেক্টর কে কে, পি এবং কিউ, তাহলে পি এবং কিউ কে ক্রস গুণ করবা। তুমি এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল তুমি বের করতে চাও, এ বি সি ডি সামান্তরিকের এরিয়া তুমি বের করতে চাও, দ্যাট ইজ ওয়াই
দ্যাট ইজ ওয়াই তোমাকে হচ্ছে এ বি সি ডি সামান্তরিকটা যেই দুটা সম্মিলিত বাহু দিয়ে তৈরি হয়েছে সেই দুইটা বাহু ভেক্টরের ক্রস গুণন করতে হবে। খেয়াল করবা পি এবং কিউ কে ক্রস গুণ করবা, এর মান বের করবা। তাহলে পি এবং কিউ কে তুমি কি করবা? ক্রস গুণ করবা। ক্রস গুণ করবা, আমরা জানি ক্রস গুণ আমরা নির্ণায়ক প্রসেসের মাধ্যমে করি। ক্রস গুণ আমরা নির্ণায়ক পদ্ধতিতে, এরকম নির্ণায়ক চিহ্ন দিবা, এই যে নির্ণায়ক চিহ্ন দিলাম। কি করবা? এখানে লিখবা আই ক্যাপ লিখবা, জে ক্যাপ লিখবা, কে ক্যাপ লিখবা, বুঝছো? আচ্ছা, তাহলে আই এর নিচে লিখবা পি এর আয়ের সহগ। তাহলে পি এর আয়ের সহগ কত? 4 লিখলাম আমরা। আই এর তার নিচে লিখবা কিউ এর আয়ের সহগ। কিউ এর আয়ের সহগ কত? 2 লিখলাম নিচে 2। সিমিলারলি জে এর নিচে লিখবা পি এর আয়ের পি এর জে এর সহগ কত? 3। জে এর সহগ 3। কিউ এর জে এর সহগ কত? 5 5। পি এর কোনো কে এর সহগ নাই, কিউ এর কোনো কে এর সহগ নাই। এবার তুমি জাস্ট ক্রস গুণন বের করবা। তাহলে খেয়াল করবা আইনে যখন তুমি কাজ করবা, আইনে কাজ করলে আই বরাবর রো বাদ, আই বরাবর কলাম বাদ। তাহলে করলে কি আসবে বলতো? 3 এর সাথে 0 গুণ করবা, 0 আসবে। মাইনাস 5 এর সাথে 0 গুণ করবা, 0 আসবে, বুঝলাম আমরা। মাইনাস জে ক্যাপ নিয়ে কাজ করবা। জে ক্যাপ নিয়ে কাজ করলে যে বরাবর কলাম বাদ, যে বরাবর রো বাদ, যে বরাবর কলাম আর যে বরাবর রো বাদ। 4 এর সাথে 0 গুণ করবা, দ্যাট ইজ 0। মাইনাস 2 এর সাথে 0 গুণ করবা, দ্যাট ইজ 0 গেল। তারপরে প্লাস কে ক্যাপ লিখবা। কে ক্যাপের জন্য কে বরাবর কলাম বাদ আর কে বরাবর রো বাদ। গুণ করবা কি? 4 এর সাথে 5 গুণ করবা, 4 5 20। মাইনাস 3 এর সাথে 2 গুণ করবা, 3 2 6। তাহলে সবগুলা 0, একমাত্র আমার থাকবে হচ্ছে 20 মাইনাস 6 মানে হচ্ছে কত বলতো? 20 মাইনাস 6 মানে হচ্ছে 14। তাহলে 14 কে থাকবে আমার উত্তর। তাহলে দ্যাট ইজ 14 কে। তাহলে পি ক্রস কিউ বের করলাম। পি ক্রস কিউ, এটা কিন্তু পি ক্রস কিউ বের হয়েছে। আমরা পি ক্রস কিউ এর মান আমার দরকার। তাহলে পি ক্রস কিউ এর মান আমার দরকার, এবং পি ক্রস কিউ এর মানটাই হবে সামান্তরিকের এরিয়ার মান। তাহলে কত? রুট ওভার কে এর সহগের স্কয়ার। তাহলে রুট ওভার 14 স্কয়ার, রুট ওভার কে এর সহগের স্কয়ার, রুট ওভার কে এর সহগের স্কয়ার। তাহলে কত আমার? এখানে 14ই আসবে উত্তর। তাহলে দেখো পি ক্রস কিউ আসলো কত বলতো? 14 আসলো। তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল কত আসলো বলতো? 14 আসলো না বলতো? আচ্ছা, থার্ড লাইনে মেবি আমরা ভুল করছি। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, আমরা একটু ভুল করছি। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। আমরা একটু ভুল করছি মেবি, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, আমরা এখানে কে সহগ আছে, আমি একটু ভুল করছি, ভুল করছি, ভুল করছি, ভুল করছি, ভুল করছি, ভুল করছি, ভুল করছি। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, ভুল করছি। তাড়াহুড়া করতে গিয়ে ভুল করছি। আমি আবার আবার লিখতেছি, খেয়াল করো, আমি আবার লিখতেছি, নো প্রবলেম। দেখো আমি আরেকবার লিখতেছি, দেখো পি ক্রস কিউ। আচ্ছা, খেয়াল করি নাই। পি এবং কিউ কে ক্রস করবা, পি এবং কিউ কে ক্রস করবা কেন? কারণ পি এবং কিউ হচ্ছে সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু। সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু ভেক্টরকে ক্রস করলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়, পুরো ফুল সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়। ক্রস গুণনের মানটা হচ্ছে ফুল সামান্তরিকের ক্ষেত্রফল। কেমনে বের করে? খেয়াল করবা আই জে কে। হ্যাঁ, আবেগে বেশি দ্রুত করতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। এবার আই লিখবা, জে লিখবা, কে লিখবা, আই জে কে লিখবা। আচ্ছা, তাহলে পি, ফার্স্টে পি এর জন্য পি কি আছে? পি এর আয়ের সহগ কত? 4 লিখলা, আয়ের সহগ 4। পি এর জে এর সহগ কত? 3। জে এর সহগ 3। পি এর জে এর সহগ, পি এর কোনো কে এর সহগ নাই, পি এর কোনো কে এর সহগ নাই। আচ্ছা, 0। পি এর জন্য কোনো কি নাই, কে এর সহগ নাই, 0। আচ্ছা, এরপরে কিউ এর গুলা লিখবা। কিউ এর আয়ের সহগ কত? 2। কিউ এর আয়ের সহগ 2। তাহলে কি এর আয়ের সহগ 2। কিউ এর কি কোনো জে এর সহগ আছে? না, কিউ এর কোনো জে এর সহগ নাই, 0। কিউ এর কে এর সহগ কত? কিউ এর কে এর সহগ কত? 5। তাহলে কিউ এর কে এর সহগ হচ্ছে 5। এবার একটু খেয়াল করবা, মন দিয়ে খেয়াল করবা, মন দিয়ে। সেটা হচ্ছে আমরা আই ক্যাপ নিয়ে যখন কাজ করব, আই ক্যাপ নিয়ে যখন আমি কাজ করব, আই বরাবর রো বাদ, আই বরাবর কলাম বাদ, আই বরাবর কলাম বাদ, আই বরাবর রো বাদ, আই বরাবর কলাম, আই বরাবর রো বাদ দিলে কি থাকবে দেখবা, এবার আমরা পারবো। আই বরাবর রো এবং কলাম কলাম বাদ, আই বরাবর কলাম এবং আই বরাবর রো বাদ। তাহলে খেয়াল করবা 3 এর সাথে 5 গুণ করবা, 3 5 15, তারপর সূত্রের মাইনাস, 0 এর সাথে 0 গুণ করবা, দ্যাট ইজ 0 গেল, শেষ। তারপর সূত্রের মাইনাস জে, জে নিয়ে কাজ করবা। জে নিয়ে যখন তুমি কাজ করবা, জে বরাবর কলাম, জে বরাবর রো বাদ, থাকবে হচ্ছে 4 এর সাথে 5 গুণ করবা। দেখো জে বরাবর কলাম, জে বরাবর রো বাদ, 4 এর সাথে 5 গুণ করবা, 4 5 20, 20 দেখলাম, মাইনাস 2 এর সাথে 0 গুণ করবা, দ্যাট ইজ 0 গেল। তারপর হচ্ছে প্লাস কে, কে নিয়ে তুমি কাজ করবা। কে নিয়ে যখন তুমি কাজ করবা, কে বরাবর কলাম বাদ, কে বরাবর রো বাদ, লেখা করবা 4 এর সাথে 0 গুণ করবা, 4 এ 0 0, মাইনাস সূত্রের মাইনাস, 3 এর সাথে 2 গুণ করবা, 3 2 6, এই যে 6 লিখলাম। এবার দেখবা এখান থেকে 15i মাইনাস 20 জে মাইনাস 20 জে মাইনাস 6 কে। এবার মনে হয়েছে, এবার শিওরলি হয়েছে। এটা গেল। এটা হচ্ছে পি ক্রস কিউ এর, পি ক্রস কিউ বের করছে। আমার পি ক্রস কিউ এর মান দরকার। আমার এখন পি ক্রস কিউ এর মান দরকার, পি ক্রস কিউ এর মান বা ভ্যালু দরকার। মান কেমনে বের করে? মান কেমনে বের করে? রুট ওভার আই এর সহগের স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার প্লাস কে এর সহগের স্কয়ার। এটা হচ্ছে পি ক্রস কিউ বের হয়েছে। এর মান আমরা বের করতে চাই। আই এর সহগের স্কয়ার মানে কত? 15 স্কয়ার
জে এর সহগের স্কয়ার মানে কত -20 এর স্কয়ার, -20 স্কয়ার প্লাস কে এর সহগের স্কয়ার মানে কত -6 স্কয়ার, -6 এর কি বলতো স্কয়ার। এখান থেকে তুমি পি ক্রস কিউ এর ভ্যালু বা মান তুমি বের করতে পারবা। পি ক্রস কিউ এর ভ্যালু বা মানটা কত আসে আমাকে দ্রুত কমেন্ট জানিয়ে দাও, দ্রুত। 25.70। হ্যাঁ আমি ঠিক করে ফেলছি, 25.71 এক্স্যাক্টলি, 25.71 দেখে নাও। 25.71 ইউনিট বা স্কয়ার ইউনিট আর কি, একক, এককের স্কয়ার, স্কয়ার ইউনিট দেখতে পারো, একক স্কয়ার, বর্গ একক। আচ্ছা স্কয়ার ইউনিট লিখলাম, বুঝছো? ওকে, তো এবারে আমরা কি করব, এরপরে আমি হচ্ছে এই যে এসিডি এর ক্ষেত্রফল। ওকে, এরপরে আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করা লাগবে, তারপর ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল বের করা লাগবে। এটা মুছলাম, আমরা এই সাইডটা মুছলাম। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করা লাগবে এবং ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল বের করা লাগবে। তো ফার্স্টে মনে করো আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব, যে এবিসি এইটুকু ক্ষেত্রফল, যে এইটুকু ত্রিভুজের ক্ষেত্রফল মনে করো আমরা বের করতে চাই, ত্রিভুজ এবিসি। তো ত্রিভুজ এবিসি, এই তো এবিসি, তাহলে খেয়াল করবা এবিসি মানে হচ্ছে এই যে এইটা, দেখো এই যে এমন কিছু, দেখো এই যে এই তো এই যে এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, আর এটা আমার সি বিন্দু, বুঝছো? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে। দেখো তো এই বিন্দুতে সন্নিহিত বাহু কে কে? এই বিন্দুতে সন্নিহিত বাহু ভেক্টর কোনটা? এটা। এই সন্নিহিত বাহু ভেক্টরের নাম হচ্ছে আর ভেক্টর, আর এই বরাবর সন্নিহিত বাহু ভেক্টরের নাম হচ্ছে আমার পি ভেক্টর। তো মনে রাখবা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে সন্নিহিত বাহু ভেক্টরকে ক্রস গুণন করে তাকে হাফ দিয়ে গুণ করতে হবে। সন্নিহিত বাহু ভেক্টরের ক্রস গুণনের মান বের করবা, দেন তার সাথে হাফ গুণ করলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবা। তাহলে আমরা এখন পি আমরা বলি সন্নিহিত বাহু ভেক্টরকে ক্রস গুণন করলে সেই ক্রস গুণনের মানের সাথে হাফ গুণ করবা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবা। এখন তুমি পি ক্রস আর করতে হবে, তোমাকে পি ক্রস আর, এখন তোমাকে পি ক্রস আর বের করতে হবে। তাহলে দেখো পি ক্রস আর, আমি এটা মুছে ফেললাম, পি ক্রস আর, পি ক্রস আর মনে করো আমরা করতে চাই, তাহলে অতএব পি ভেক্টর ক্রস আর ভেক্টর, পি ক্রস আর, একে আবার হাফ দিয়ে গুণ করতে হবে। পি ক্রস আর এ পি ক্রস আর, সরি পি ক্রস আর, এটা আমরা পি ক্রস আর এর মান বের করবো, তাই মানের সাথে হাফ দিয়ে গুণ করবো। মান আগে পি ক্রস আর টা বের করি, পি ক্রস আর মান বের করার আগে পি ক্রস আর ভেক্টরটা বের করতে হবে। এইভাবে করে তুমি নির্ণায়ক সাইন দিবা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। পি ভেক্টরের আই এর মান কত? 4 ছিল, জে এর মান কত ছিল? 3 ছিল, আর কে এর মান কত ছিল বলতো? কে এর মান ছিল হচ্ছে কত বলতো? কে এর মান ছিল না, কোনো কিছু ছিল না। আর আর ভেক্টর আমি তো মুছে ফেললাম। আচ্ছা আর ভেক্টরের আই জে কে এর মান কত ছিল? আমি তো মুছে ফেললাম। আর ভেক্টরের আই জে কে এর মান কত ছিল? দেখো আর ভেক্টর, আমার একটু কমেন্টে বললাম, আমি মুছে ফেলছি। আর ভেক্টরের আই জে কে এর মান কত ছিল? আর ভেক্টরের আই জে কে এর মানটা কত ছিল? আর ভেক্টরের আই এর মান ছিল মেবি 6, ওকে। আর ভেক্টরের জে এর মান ছিল মেবি 3, ওকে। আর ভেক্টরের কে এর মান ছিল মেবি 6 এক্স্যাক্টলি 5। থ্যাংক ইউ। এই যে আমরা লিখলাম আর এর আই এর শক 3, জে এর আই এর শক 6, জে এর শক 3, কে এর শক হচ্ছে 5, ওকে। তো এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো, খেয়াল করবা আই নিয়ে ধরো কাজ করবো। আই যখন আমরা আই নিয়ে কাজ করবো, আই বরাবর রো বাদ, আই বরাবর কলাম বাদ, আই বরাবর রো এবং আই বরাবর কলাম বাদ। আই বরাবর রো কলাম বাদ দাও, রো কলাম বাদ দিলে দেখো 3 এর সাথে 5 গুণ করবা, 3 5 15, আই নিয়ে কাজ করতেছে, 3 5 15, 3 এর সাথে 5 গুণ করবা, 3 5 15 সূত্রের মাইনাস, 3 এর সাথে 0 গুণ করবা, দ্যাট ইজ 0, ওকে। তারপর মাইনাস জে লিখবা, মাইনাস জে লেখার পর খেয়াল করবা জে বরাবর কলাম বাদ, জে বরাবর রো বাদ, তারপর 4 এর সাথে 5 গুণ করবা, 4 5 20 সূত্রের মাইনাস, 6 এর সাথে 0 গুণ করবা, 6 0 0 লিখলাম, তারপরে প্লাস কে লিখবা, কে লেখার পর খেয়াল করবা কে বরাবর কলাম বাদ, কে বরাবর রো বাদ, তারপর কি করবা 4 এর সাথে 3 গুণ করবা, 3 4 12, 12 লিখলাম, মাইনাস 3 এর সাথে 6 গুণ করবা, 3 18, দ্যাট ইজ 18 গেল। এখান থেকে তুমি পি ক্রস আর পাবা, পি ক্রস আর মানে পি ক্রস পি ভেক্টর ক্রস আর ভেক্টর তুমি পাবা, ভেক্টর ফরম্যাট পাবা। তাহলে পাবা হচ্ছে 15i মাইনাস 20j আর এখন হচ্ছে -6k তুমি পাবা। আমি যদি ক্যালকুলেশনে ভুল না করে থাকি, পি ক্রস কিউ এর মান তুমি এখন বের করতে চাও, তাহলে অতএব মডুলাস অফ পি ক্রস কিউ এর মান, পি ক্রস আর এর মান তুমি বের করতে চাও, অতএব মডুলাস অফ পি ক্রস আর বের করতে চাও। এটা কেমনে বের করতে হয়? রুট ওভার আই এর সহগের স্কয়ার, আই এর সহগের স্কয়ার মানে হচ্ছে 15 স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার, দ্যাট ইজ -20 স্কয়ার প্লাস কে এর সহগের স্কয়ার, দ্যাট ইজ -6 স্কয়ার, কে এর সহগের স্কয়ার, ওকে।
তাহলে এখান থেকে আমরা পি ক্রস আর এর ভ্যালু বা মান বের করতে পারবো। তো ওই মানের সাথে পি ক্রস আর এর যে মানটা পাবো, মানটা আমি একটু লিখি, বের করে ফেলি। রুট ওভার 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার কত আসে? এটা আসবে রুট 25.70, এটা আসবে 25.70 এত আসবে। এর সাথে এই যে মান যেটা, এর সাথে হাফ গুণ করবা। তাহলে দেখো পি ক্রস আর এর সাথে হাফ গুণ করলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবা, ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবা। অতএব হাফ গুণ করবা জাস্ট, বুঝছো? হাফ অফ কি বলতো, ওই মানটা। তাহলে 25.70, তাহলে তুমি কি করতে পারবা বলতো, এটা বের করতে পারবা, এটা, বুঝছো? তাহলে কত আসবে? অ্যান্সার গুণ হাফ মানে 0.5। আচ্ছা, তাহলে 12 পয়েন্ট কত বলতো, 82 এত ইউনিট স্কোয়ার, বর্গ একক, বুঝছো? আচ্ছা, আমি আর করে দিচ্ছি না। সেম ভাবে তুমি এই যে এডিসি এইটার ক্ষেত্রফল বের করতে পারবে না, এটার ক্ষেত্রফল এডিসি। সেম ভাবে এডিসি এর ক্ষেত্রফল বের করতে পারবে না, ক্ষেত্রফল সেম ভাবে কেমনে বের করবে এডিসি এর ক্ষেত্রফল? এই যে দেখো এডিসি, এই এডিসি এর ক্ষেত্রফলটা কেমনে বের করবা? ওই যে হাফ, কি বলে, ফার্স্টে দেখো এডিসি ত্রিভুজটা কিন্তু আর ভেক্টর, এই যে আর ভেক্টর আর কিউ ভেক্টরকে তুমি ক্রস গুণ করবা। আর দেখো এডিসি, তাহলে কিউ আর আর ভেক্টরকে ক্রস গুণ করবা, ক্রস গুণ করার মানটা পাবা, ওই মানকে হাফ দিয়ে গুণ করলে এই কালো এরিয়াটা পাবা। দেন এই দুটো এরিয়া যোগ করলে তুমি দেখবা যে 25.71 পাও কিনা। বাদ বাকিটুকু পারবা না? বাকিটুকু পারবা না বলো তো একটু, বাকিটুকু পারবো কিনা বলো, বাকিটুকু পারবো কিনা? নেক্সট ম্যাথে যাই। বাকিটুকু পারবো কিনা একটু বলো। বাকিটুকু আশা করি পারবো। ওকে, ওকে, এইটুকু যদি পারি, ওকে। তো আমরা একটা আপেক্ষিক বেগের একটা ম্যাথ প্রবলেম সলভ করি। সুন্দর একটা ম্যাথ প্রবলেম, আপেক্ষিক বেগের একটা ম্যাথ প্রবলেম সলভ করি। দেখো কোশ্চেন, আপেক্ষিক বেগের একটা ম্যাথ প্রবলেম। তো দেখো কোশ্চেন, তো দেখো, তো লিখবাম এক ব্যক্তি এক ব্যক্তি এক ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে, এক ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলার সময় বৃষ্টি তার উপর লম্বভাবে পড়ে, তার উপর লম্বভাবে পড়ে, বৃষ্টি তার উপর লম্বভাবে পড়ে। সে তার বেগ দ্বিগুণ করল, করলে বৃষ্টি তার মাথার উপর উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। তো দেখবা বৃষ্টির প্রকৃত বেগের মান এবং দিক নির্ণয় করো।
বৃষ্টির বৃষ্টির প্রকৃত বেগের মান এবং দিক নির্ণয় করো। প্রকৃত বেগের মান এবং দিক নির্ণয় করো। এটা আমাদের বের করতে হবে। লেখো, দ্রুত লেখো। বৃষ্টির প্রকৃত বেগের মান এবং দিক নির্ণয় করো। নৌকার ম্যাথ করান। হ্যাঁ, এই যে বৃষ্টির ছাতার ম্যাথই করাচ্ছি। ওকে, লেখো। তো খেয়াল করবা। তো দেখো, এখান থেকে আমরা তুলে আগে কোশ্চেনে তুলে নাও, কোশ্চেনে তুলে নাও সুন্দর করে, তারপর আমরা করব। কোশ্চেনে তুলে নাও। কোশ্চেন তোলা হলে বলবা, কোশ্চেনটা তোলা হলে অবশ্যই বলবা। ওকে, কোশ্চেনটা তোলা হলে অবশ্যই বলবা। আচ্ছা, তো দেখো, এটা আমরা এখন সলভ করি। এটা এত বেশি সহজ না, একটু খেয়াল করো, চিন্তা করা লাগবে। কি বলছে খেয়াল করবা। এক ব্যক্তি 5 কিলোমিটার/আওয়ার বেগে চলার সময় বৃষ্টি উলম্ব ভাবে পড়তে দেখলো। তাহলে একটা ব্যক্তি, মনে করো একজন ব্যক্তি, সে ধরো ডান দিক বরাবর যাচ্ছে, ব্যক্তিটা আনুভূমিক বরাবর ধরো একজন ব্যক্তি যাচ্ছে। ব্যক্তির ভেলোসিটিকে আমি ধরলাম হচ্ছে ভি ম্যান। ভি ম্যান হচ্ছে আমাদের 5 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, খেয়াল করবা, 5 কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ার। এই ব্যক্তিটা ভি ম্যান, ভি ম্যান বলতে পারো, ভি ম্যান। ওকে, লোকের প্রকৃত বেগ, ঠিক আছে, 5 কিলোমিটার/আওয়ার। তখন সে দেখলো বৃষ্টি লম্বভাবে পড়ে, মানে তার কাছে মনে হচ্ছে, সে চলন্ত অবস্থায় তার কাছে মনে হচ্ছে বৃষ্টি লম্বভাবে পড়ে। তাহলে কি আসলে বৃষ্টি লম্বভাবে পড়ে? উত্তর হচ্ছে না। সত্যি সত্যি কিন্তু বৃষ্টি লম্বভাবে পড়ে না। তার কাছে, মানে চলন্ত অবস্থায় তার কাছে মনে হচ্ছে যে বৃষ্টি লম্বভাবে পড়তেছে। তাহলে বৃষ্টি উলম্বভাবে পড়তেছে কার কাছে মনে হচ্ছে? মানুষের কাছে মনে হচ্ছে। মানুষটা যখন চলতেছে, যখন হাঁটতেছে, 5 কিলোমিটার/আওয়ার বেগে যখন হাঁটতেছে, তখন তার কাছে মনে হচ্ছে যেন বৃষ্টি লম্বভাবে পড়তেছে। এটা কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ, মানে প্রকৃত বেগ কিন্তু না, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগকে আমরা প্রকাশ করেছি ভি, বৃষ্টির আপেক্ষিক বেগ, মানে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, ভি আর এম। মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, দ্যাট ইজ ভি আর এম। এই হচ্ছে অবস্থা, বুঝছো? এই হচ্ছে আমাদের অবস্থা, ভি আর এম। এটা কিন্তু লম্ব বরাবর। দেখো বুঝছো কিনা। 5 কিলোমিটার/আওয়ার বেগে চলার সময়, মানে লোকটা যখন 5 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, তখন তার কাছে মনে হচ্ছে, চলন্ত অবস্থায় মনে হচ্ছে যেন বৃষ্টিটা লম্বভাবে নিচের দিকে পড়তেছে, লম্বভাবে। এটুকু বুঝছো? এটুকু বুঝছি। তো এখন একটু খেয়াল করবা। এখন আমরা জানি আপেক্ষিক বেগ, খেয়াল করবা, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগকে ভি আর এম বলা হয়। মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, আপেক্ষিক বেগের ফর্মুলা হচ্ছে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ ভি আর এম ইজ ইকুয়াল টু আপেক্ষিক বেগের ফর্মুলা রেইনের ভেলোসিটি মাইনাস মানুষের ভেলোসিটি। রেইনের প্রকৃত বেগ মাইনাস মানুষের প্রকৃত বেগ, ভি আর এম। এই এরকম আর কি। ভি এ বি মানে হচ্ছে বি এর সাপেক্ষে এ এর বেগ। বি এর সাপেক্ষে এ এর বেগ হবে হচ্ছে এ এর বেগ মাইনাস কি বলতো, মাইনাস বি এর বেগ। ফর্মুলা, আপেক্ষিক বেগের ফর্মুলা। ওকে, আচ্ছা। তো খুব মন দিয়ে দেখবা, খুব মন দিয়ে, যে মানুষের সাপেক্ষে রেইনের ভেলোসিটি ফর্মুলা হচ্ছে ভিআর মাইনাস ভিএম, ভিআর মাইনাস ভিএম, রেইনের প্রকৃত বেগ মাইনাস মানুষের প্রকৃত বেগ। এবার একটু খেয়াল করবা, এখান থেকে কি লেখা যায়? ভি আর ভেক্টর ইজ ইকুয়াল টু, জাস্ট সাইড চেঞ্জ করলে ভি আর এম ভেক্টর প্লাস কি ভি এম ভেক্টর লেখা যায়? অবশ্যই লেখা যায়। খেয়াল করবা, ভি আর এম ভেক্টর আর ভি এম ভেক্টর কে যোগ করলে কি পাওয়া যাবে? ভি আর পাওয়া যাবে। এটা কি অনেকটা এইরকম না? খেয়াল করো তো, লব্ধি আর ভেক্টর পাওয়া যাবে, পি ভেক্টর আর কিউ ভেক্টর কে যোগ করলে, দেখো তো অনেকটা এই ফরম্যাটের না, যে পি ভেক্টর আর কিউ ভেক্টর কে ভেক্টর যোগ করলে লব্ধি আর ভেক্টর পাওয়া যায়। খেয়াল করবা, ভি আর এম আর ভি এম কে ভেক্টর যোগ করলে কি পাওয়া যাবে? বৃষ্টির প্রকৃত বেগ পাওয়া যাবে। অর্থাৎ পি এবং আর এর লব্ধি যেমন আর, পি এবং কিউ এর লব্ধি যেমন আর, ঠিক একই ভাবে আমি বলতে পারি এই দুটা ভেক্টরের লব্ধি কি বলতো আমার? ভি আর। আমি বলতে পারি এই যে দুটা ভেক্টর আমি আঁকলাম, এদের লব্ধিটা হচ্ছে, লব্ধি মানে মাঝ বরাবর কাজ করে লব্ধি, এই হচ্ছে লব্ধি। সেই লব্ধিটা হচ্ছে আমার কি বলতো? লব্ধিটা হচ্ছে আমার পি আর। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো? রেইনের প্রকৃত বেগ। মানে বৃষ্টি সত্যি সত্যি আসলে এইভাবে পড়ে, বৃষ্টি সত্যি সত্যি আসলে এইভাবে পড়ে। এটা হচ্ছে আমার রেইনের প্রকৃত বেগ। এইটুকু বুঝতে পারলাম কিনা একটু কমেন্টে জানাও। এইটুকু ব্যাপার বুঝতে পারলাম কিনা একটু কমেন্টে জানাও। থ্যাংক ইউ। ক্ষয়ের জন্য টেস্ট পেপার থেকে খ পড়বা, তাহলেই হবে। টেস্ট পেপার থেকে করলে মোর দেন এনাফ। টেস্ট পেপারের ক খ পড়বা বেশি বেশি করে। টেস্ট পেপার আছে না, যে কোনো টেস্ট পেপার, কোম্পানি টেস্ট পেপার ক খ পড়বা।
এইটুকু বুঝতে পারছি? এইটুকু বুঝতে কি খুব কষ্ট হয়েছে? আমাকে বলো তো, কমেন্টে জানাও তো। এইটুকু বুঝতে কি খুবই কষ্ট হয়েছে কিনা একটু কমেন্টে জানাও তো। এইটুকু বুঝতে কি আশা করি খুব কষ্ট হয়েছে? মনে হয় না। খুব কষ্ট হওয়ার কিন্তু কথা না। আচ্ছা, এইটুকু বুঝতে খুব কষ্ট হওয়ার কিন্তু কথা না। আচ্ছা, তাহলে এইটুকু বুঝলাম। ডটেড ডি টু ডটেড ডি, সুন্দর হয় দেখতে। ওকে, এইটুকু কিন্তু আমরা বুঝতে পারলাম। ওকে, তো অতঃপর কি করা হয়েছে খেয়াল করবো। অতঃপর 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 তার বেগ দ্বিগুণ করলে, মানুষের বেগটা ডাবল করা হয়েছে, মানুষের বেগটা দ্বিগুণ করা হয়েছে। মানুষের বেগটা কি করা হয়েছে বলতো? ডাবল করা হয়েছে। অতঃপর বেগ দ্বিগুণ করলে, মানুষের বেগ আগে যেমন ছিল তার থেকে দ্বিগুণ করা হয়েছে। আমি কি লিখতে পারবো? আচ্ছা, মানুষের বেগটা ডাবল করা হয়েছে। দেখো, আগে ছিল 5 কিলোমিটার/আওয়ার, এখন নতুন বেগ মনে করা হচ্ছে একই দিকে ডাবল করা হয়েছে। বড় ডাবল করে আঁকি, বড় করে আঁকি। এই দেখো, এই দেখো, একই চিত্রের মধ্যে একই সমস্যা হবে, বুঝতে পারবা? এই দেখো, আমি ডাবল করবো। এই দেখো, ডাবল করে ফেলছি। এখন হচ্ছে আমার ভেলোসিটি, মানুষের বেগ হচ্ছে ডাবল হয়ে গেছে, 10 কিলোমিটার/আওয়ার হয়ে গেছে। নতুন বেগ, মানুষের নতুন বেগ, তাহলে vm ড্যাশ ধরলাম, দ্যাট ইজ কত? 10 কিলোমিটার/আওয়ার। এই বরাবর এখন কাজ করে 10 কিলোমিটার/আওয়ার। ওকে, 10 কিলোমিটার/আওয়ার মানুষের নতুন বেগ। বেগ দ্বিগুণ করলে বৃষ্টি তার মাথার উপর উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। বৃষ্টি তার মাথার উপর উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। ঠিক আছে? আচ্ছা, তো একটু জিনিসটা একটু দেখার চেষ্টা করি কি বলছে, খেয়াল করবা। আমরা আবার এখানে হচ্ছে আপেক্ষিক বেগের ফর্মুলা অ্যাপ্লাই করি, খেয়াল করবা। এখন তার বেগ যদি, এখন তার বেগ যদি 10 দ্বিগুণ করা মানে 10 হওয়া, 10 করলে তখন তার কাছে বৃষ্টির মনে হওয়া, মানে তার কাছে মনে হওয়া বৃষ্টির বেগকে আমি ধরলাম হচ্ছে ভি আর ড্যাশ, সরি ভি আর এম ড্যাশ। আমি আরেকবার বলি, যখন মানুষের বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, তখন তার কাছে মনে হওয়া বৃষ্টির বেগকে আমি ভি আর এম ড্যাশ ধরলাম। বুঝছো? তাহলে খেয়াল করবা, ভি আর এম ড্যাশ অর্থাৎ মানুষের কাছে মনে হওয়া বৃষ্টির বেগ ইজ ইকুয়াল টু বৃষ্টির প্রকৃত বেগ তো আর চেঞ্জ হবে না, বৃষ্টি তো সত্যি সত্যি এভাবেই পড়তেছে। বৃষ্টির প্রকৃত বেগ মাইনাস মানুষের প্রকৃত বেগ ড্যাশ আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমার কথা। জাস্ট এই ফর্মুলাটা ড্যাশ আকারে অ্যাপ্লাই করলাম। যখন মানুষটা 10 কিলোমিটার/আওয়ার বেগে মুভ করতেছে, তখন তার কাছে বৃষ্টির বেগকে আমি ধরলাম, তার কাছে মনে হওয়া বৃষ্টির বেগকে আমি ধরলাম ভিআরএম ড্যাশ। তার কাছে মনে হওয়া, মানুষের কাছে মনে হওয়া বৃষ্টির বেগ ভিআরএম ড্যাশ ইকুয়াল টু, রেইনের বেগ তো সেম, রেইনের বেগ তো চেঞ্জ হবে না। রেইন তো যেভাবে আল্লাহ যেভাবে বৃষ্টি পড়াচ্ছে সেভাবে বৃষ্টি পড়তেছে। আর মানুষের বেগে টাইম নতুন, এটা হচ্ছে আমার 10। এবার একটু খেয়াল করবা, এখান থেকে কি লেখা যায়। এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, দেখো ভি ড্যাশ আর এম, ভি ড্যাশ আর এম আমরা পাবো, ভি ড্যাশ আর এম আমরা পাবো হচ্ছে ভিআর ভেক্টর লিখলাম আমরা, প্লাস দিয়ে মাইনাস ভিএম ভেক্টর ভিএম ড্যাশ লিখলে কি খুব ঝামেলা হবে? খুব ঝামেলা হবে না। খেয়াল করবো, অনেকটা এরকম না ব্যাপারটা? দেখো তো, পি ভেক্টর প্লাস মাইনাস তো কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কি আর ভেক্টর, জাস্ট লাইক দিস না? পি আর এই পুরোটাকে ধরছে কিউ ভেক্টর, পি আর কিউ ভেক্টরকে যোগ করলে কি পাওয়া যাবে? লব্ধি ভেক্টর পাওয়া যাবে, জাস্ট লাইক দিস। দেখো, তাহলে ভিআর ভেক্টর আমাদের কই? এই যে ভিআর ভেক্টর, ভিআর এটা হচ্ছে পি, আর আমার এখন দরকার মাইনাস ভিএম প্রাইম ভেক্টর। তাহলে ভিএম প্রাইম ভেক্টর যদি এটা হয় তাহলে মাইনাস ভিএম প্রাইম ভেক্টর কেমন হবে বলো তো? মাইনাস ভিএম প্রাইম ভেক্টর কিন্তু এইরকম হবে, জাস্ট উল্টা দিকে চলে যাবে। এই বরাবর কিন্তু আমার মাইনাস ভিএম প্রাইম ভেক্টর হবে, এটা কিন্তু আমার মাইনাস ভিএম প্রাইম ভেক্টর। লিখে নাও মাইনাস ভিএম প্রাইম ভেক্টর, এর ভ্যালু 10 আর কি, 10 জাস্ট উল্টাই দিলাম। বুঝছো? কারণ আমার মাইনাস ভিএম প্রাইম ভেক্টর দরকার, যে এটা হচ্ছে আমার কিউ, মাইনাস ভিএম প্রাইম ভেক্টরটাই হচ্ছে আমার কিউ। এই যে এটা নীল যে ভেক্টর যেটা আমি আঁকলাম, এটা হচ্ছে আমার কিউ, এটাকে উল্টো করে আঁকলাম। ওকে, তাহলে কিউ আঁকা হয়ে গেছে, আর পি তো আঁকা আছেই, এই যে ভিআর পি, পি তো ভিআর আঁকা আছেই ভি। এদেরকে লব্ধি, এদেরকে যোগ করলে মানে ভেক্টর যোগ করলে লব্ধি পাওয়া যায়, তাহলে এদের লব্ধি যে ভিআর আর এই নীল, এই দুই নীলের লব্ধি হচ্ছে আমার ভি ড্যাশ আর এম। এই দুই নীলের লব্ধি মনে করো এই বরাবর কাজ করবে, লব্ধিটা খেয়াল করো, এই বরাবর যে ভিআর আর ভি ড্যাশ এম এর লব্ধিটা মনে করো এই বরাবর কাজ করবে, এই বরাবর লব্ধিটা, এই লব্ধিটাই হচ্ছে আমার কি বলতো? ভি আর এম ড্যাশ। তাহলে ভি আর এম ড্যাশ বলছে এই যে তার কাছে মনে হয় বৃষ্টির বেগ, বলছে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। উলম্বের সাথে মানুষের কাছে মনে হওয়া বেগ পিআরএম ড্যাশ, দ্যাট ইজ 30 ডিগ্রি। এইটুকু কি বুঝতে পারছি বলো তো? এইটুকু কি বুঝতে অনেক কষ্ট হয়েছে? কমেন্টে জানাও এইটুকু কি বুঝতে পারছি কিনা বলো।
এইটুকু কি বুঝতে অনেক কষ্ট হয়েছে কিনা একটু দ্রুত কমেন্টে জানাও এইটুকু। আবার বলবো, আবার বলি, খেয়াল করবা, এটা তো বুঝছো যে মানুষটা মানুষটা এগুলো মানুষটা যখন 10 কিলোমিটার/আওয়ার বেগে মুভ করে, মানুষটা যখন 10 কিলোমিটার/আওয়ার বেগে মুভ করে তখন তার কাছে মনে হওয়া রেইনের ভেলোসিটি, তখন তার কাছে মনে হওয়া রেইনের ভেলোসিটিকে ধরছি ভিআরএম ড্যাশ। তাহলে আপেক্ষিক বেগ, মানুষের কাছে মনে হওয়া আপেক্ষিক বেগ ইজ ইকুয়াল টু রেইনের বেগ, মানুষের কাছে মনে হওয়া রেইনের বেগ ইজ ইকুয়াল টু রেইনের বেগ মাইনাস মানুষের বেগ, রেইনের বেগ মাইনাস মানুষের বেগ। তো এটাকে লিখছি, আর এটাকে প্লাস মাইনাস দিয়ে লিখছি, যাতে করে খেয়াল করবা এটাকে ধরছি পি ভেক্টর, আর মাইনাস ভিএম কে ধরছি কিউ ভেক্টর, মাঝখানে প্লাস। খেয়াল করবা পি ভেক্টর আর কিউ ভেক্টরকে ভেক্টর যোগ করলে লব্ধি ভেক্টর পাওয়া যায়, দ্যাট ইজ লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমার দরকার কিউ, কিউ ভেক্টর হচ্ছে মাইনাস ভিএম টাইপ, এই জন্য এটাকে উল্টো করে রাখছি মাইনাস ভিএম, যে মাইনাস ভিএম দরকার আমার, মাইনাস ভিএম ড্যাশ দরকার, মাইনাস ভিএম ড্যাশ দরকার। আর ভিআর তো আমার ছিলই, ভিআর আর মাইনাস ভিএম ড্যাশ এদেরকে ভেক্টর যোগ করতেছে, ভেক্টর যোগ মানে লব্ধি করতেছি, মানে ভেক্টর যোগ করলে লব্ধি পাওয়া যায়, লব্ধি হচ্ছে আমার, এই যে লব্ধি হচ্ছে আমার ভিআর আর মাইনাস ভিএম এর লব্ধি হচ্ছে আমার। কোনো বুঝতে পারছি কিনা? অনেক ভালো বেসিক থাকতে হয় এটা বুঝতে গেলে। অ্যাকচুয়ালি এটা বুঝতে গেলে অনেক ভালো বেসিক থাকতে হয়, তো এখানে আসলে বেসিক পড়তে গেলে আমার এটার বেসিকটা বিশাল বড়, আসলে অনেক টাইম লাগবে, এই হচ্ছে প্রবলেম। এবার কি বুঝতে পারছি? আমি আরেকবার বললাম, এবার কি বুঝতে পারছি? আমি আরেকবার বলছি, এবার কি বুঝতে পারছি কিনা বলো তো? এবার এই জন্য আমি উল্টাই দিছি যে মাইনাস, দেখো যোগ, তো যোগ করা মানে হচ্ছে ভেক্টর যোগ করা, ভেক্টর যোগ করলে আমি লব্ধিটা পাই, তো ভেক্টর যোগ করে আমি লব্ধিটা পাই, ভেক্টর যোগ। কাকে কাকে আমার ভেক্টর যোগ করতেছে? ভিআর, ভিআরটা ভিআর এর মধ্যে আছে, আর মাইনাস ভিএম, ভিএম তো জানি ভিএম প্রাইম মাইনাস ভিএম প্রাইম, ভিএম প্রাইম জানি, দেখে উল্টাই দিছি, তাহলে মাইনাস ভিএম প্রাইম পেয়েছি, উল্টাই দিলে মাইনাস ভিএম প্রাইম, মান তো 10, মান তো ফিক্স, ভেক্টরটা উল্টাই দিছি মাইনাস ভিএম প্রাইম। এদেরকে যোগ করা মানে হচ্ছে, এদের যোগ করা মানে যোগ করে তুমি যেটা পাবা সেটা হচ্ছে লব্ধি। দেখো মানে এই লব্ধিটা হচ্ছে ভিআর প্রাইম, যে লব্ধি ভিআর আর এই যে এই দুই নীল ভেক্টরের লব্ধি হচ্ছে মানে ভিআর আর এম ড্যাশ। অনেক ভালো বেসিক থাকতে হয় এটা বুঝতে গেলে, মেইন কথা হচ্ছে এটা। ক্লিয়ার না থাকলে এই ম্যাথ বাদ দিয়ে দিবা, এই ম্যাথ, এই হচ্ছে কথা, এটা সবচেয়ে টাফ ম্যাথ আপেক্ষিক বেগের। ঠিক আছে, আমি কি আরেকবার বলবো? এটা কি বুঝিনি আসলে, লব্ধি, লব্ধি বুঝো না তোমরা? লব্ধি এ একটা ভেক্টর পি ভেক্টর, ঠিক আছে, এ একটা ভেক্টর পি ভেক্টর, আর এটা ভেক্টর কিউ ভেক্টর, মনে করো কিউ, এদের লব্ধি তো আর, লব্ধি বুঝো না? লব্ধি আর, এই লব্ধি আর মানে কি? লব্ধি আর মানে হচ্ছে পি আর কিউ কে ভেক্টর যোগ করা হচ্ছে, পি আর কিউ কে ভেক্টর যোগ করা হচ্ছে, এটা তো বুঝো। পি এবং কিউ কে ভেক্টর যোগ করলে লব্ধি পাওয়া যায়, পি এবং কিউ কে ভেক্টর যোগ করলে লব্ধি পাওয়া যায় আর ভেক্টর, এটা তো বুঝো, এটা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। এটা কেন বুঝবা না? এটা না বুঝতে, দেখো এটাকে আমি ধরতেছি পি, এটাকে আমি ধরতেছি পি, পারি না ধরতে? অবশ্যই পারি। আর এটাকে আমি ধরতেছি কিউ, যে এটাকে আমি ধরতেছি কিউ, মাঝখানে যোগ, যোগ, পি আর কিউ কে যোগ করলে আর পাওয়া যায় লব্ধি, এই যে এটা হচ্ছে লব্ধি, কমন সেন্স। আচ্ছা, আমার কাছে এখন পি দরকার, পি মানে ভিআর দরকার, এই যে ভিআর তো আছেই, রেইনের সত্যি সত্যি বেগ। আর আমার কাছে এখন কি কি দরকার বলতো? কিউ দরকার, কিউ মানে মাইনাস ভিএম ড্যাশ, ভিএম ড্যাশ কে উল্টাই দিলে তো মাইনাস ভিএম ড্যাশ বাবা, এই যে পেয়ে গেলাম কিউ। এদেরকে যোগ করা মানে লব্ধি করা, এইটার এটার লব্ধি হচ্ছে ভিআর এম ড্যাশ, এই হচ্ছে আমার কথা। ওকে, তো এবার আমরা হচ্ছে, এবার এখন এই দুইটা ভেক্টর লব্ধি মানে কি? ভিআর আর মাইনাস ভিএম এর লব্ধি হচ্ছে এটা, লব্ধি মানে হচ্ছে এই দুইটা ভেক্টর দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ হচ্ছে আমার এটা। মোটামুটি সামান্তরিকটা আমরা আঁকি, মোটামুটি সামান্তরিকটা আমরা ড্র করি, দেখো তো সামান্তরিকটা আমরা ড্র করি, এটা হচ্ছে আমার ডিআরএম, এনিওয়ে সামান্তরিকটা আমরা ড্র করি। তো দেখো তো আমার সামান্তরিকটা মোটামুটি করে ড্র করলে কি এরকম হবে না? দেখো সামান্তরিকটা ড্র করলে দেখো তো বুঝছি কিনা এটা, যে এই নীল দুটা ভেক্টর দিয়ে অঙ্কিত সামান্তরিক, দেখো সামান্তরিক আমি আঁকলাম, সামান্তরিক আঁকা হয়ে গেছে, এই দেখো সামান্তরিক বুঝতেছে, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের যে কর্ণটা, এই যে কর্ণ, এই কর্ণটাই আমার লব্ধি, যে মাইনাস ভিএম ড্যাশ আর ভিআর এর লব্ধি কর্ণ। আচ্ছা, এবার খেয়াল করবা, এবার এবার হচ্ছে দেখো একটু মন দিয়ে দেখবা, এইটুকু পাঁচ,
এইটুকু 5, এই যে এখান থেকে এইটুকু 5, খেয়াল করবা। আচ্ছা, তাহলে এখান থেকে এইটুকু 5, তাহলে অবশ্যই এখান থেকে এইটুকু কত হবে? 5ই হবে, এইটুকু তুমি শিওর। এইটুকু যদি 5 হয় তাহলে এইটুকু অবশ্যই 5 হবে, এটা তো শিওর। এইটুকু 5 মানে এইটুকু 5। আচ্ছা, তাহলে দেখো তো, দেখো তো, এটা সামান্তরিকের একটা বাহু, দ্যাট ইজ 10। এটা কি সামান্তরিকের তার বিপরীত বাহু না? দেখো তো, সামান্তরিকের কি বিপরীত বাহু এটা না? এটা দেখো, এটা হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু। আমরা সবাই জানি ক্লাস 8 এ পড়ছি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। এই বাহু যদি 10 হয় তাহলে এইটুকু কত হবে? 10 হবে। এইটুকু পুরাটা যদি 10 হতে হয় তাহলে অবশ্যই এইটুকু কত হবে বলতো? এইটুকু কিন্তু 5 হবে, কারণ যাতে করে পুরাটা কত হয়? 10 হয়। বুঝছি? পুরাটাকে 10 হতে হবে, মানে যে এই 10-এর সমান হতে হবে। এইটুকু যদি 5 হয় তাহলে বাদ বাকি 5 না হলে তো পুরোটা 10 হবে না, হয়েছে? আচ্ছা, তো এবার 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 আমরা কি বের করবো? আমরা ভিআর এই ভেক্টরটার মান আমরা বের করতে চাই, ভিআর ভেক্টরটার মান আমরা বের করতে চাই। তো বের করার চেষ্টা করি, খেয়াল করবা। আমরা একটু খেয়াল করবা, এখানে যে ত্রিভুজ, একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই জায়গাটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ। এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, যেটুকু 5, এইটুকু আমার 5। এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের ট্যান নাও, ট্যান। ট্যান নাও, ত্রিভুজের ট্যান, তাহলে ট্যান 30 ডিগ্রি। কেন? লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব বাই কি বলতো? ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যদি আমরা লিখতে চাই, খেয়াল করবা, থিটার বিপরীত বাহু লম্ব, দ্যাট ইজ 5 ডিভাইড বাই ভূমি। ভূমি কোনটা বলতো? এই যে এই রেখাটা, যে এই বাহুটা ভূমি না? লম্ব বাই ভূমি, তাহলে ভূমি হচ্ছে আমার এই বাহুটার নাম দিই আমি, এই যে এ বি, নাম দিই আমরা এ বি, নাম দিলাম এ বি। তাহলে ভূমি হচ্ছে আমার এ বি, তাহলে আমরা এ বিটা কিন্তু এখান থেকে বের করতে পারবো। খেয়াল করো, তাহলে এ বি ইজ ইকুয়াল টু হবে 5 বাই 10 30। 5 বাই 10 30 এর মানটা কত? আমি বের করে ফেলি। 5 ডিভাইড বাই 10 30 এর মানটা কত? এর মানটা হচ্ছে 5√3। তাহলে এবি হচ্ছে আমার 5√3, 5√3 এত মিটার। বুঝলাম? আচ্ছা, এত এত থাক, এত এত এবি। এবিটা বের করে ফেলছি, এবি। আচ্ছা, এবার এবি আমরা বের করে ফেলছি, এইটুকু আমরা জানি 5। এবি এর ভ্যালু হচ্ছে 5√3। একটু খেয়াল করবা, এই ত্রিভুজটা নিয়ে একটু চিন্তা করি। এই ত্রিভুজটা, এই ত্রিভুজের খেয়াল করুন, এইটুকু হচ্ছে আমার 5। আচ্ছা সরি, যে এইটুকু এবি, এই যে এটা আমার এ বিন্দু আর এটা আমার বি বিন্দু, বুঝছো? এই যে এ বি, আর এই বরাবর একটা রেখা ভিআর ভেক্টর আছে, এই বরাবর ভিআর ভেক্টরটা কাজ করতেছে, ভালো কথা। আর এই বরাবর একটা বাহু আমরা জানি, এই যে এই বাহুটা, দ্যাট ইজ 5। এইটুকু আমার 5, আর এইটুকু এবি, সেটা আমরা বের করছি 5√3। তাহলে আমরা পিথাগোরাস দিয়ে ইজিলি এইটুকু কি বের করতে পারবো না? এইটুকু বের করতে পারবো পিথাগোরাস দিয়ে। তাহলে বের করে ফেলো পিথাগোরাস দিয়ে। এটাকে তুমি এক্স ধরো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস কি বলতো? ভূমি স্কোয়ার, 5√3 এর স্কোয়ার। বের করা যায়, বের করা যায়। তাহলে এখান থেকে আমরা এক্স বের করতে পারবো, √5 স্কোয়ার মানে 25 প্লাস 5√3 এর কি বলতো? স্কোয়ার। এখান থেকে এক্স এর মান আমরা বের করতে পারবো, এক্স। তাহলে এখান থেকে এক্স এর মানটা কত আসে? √25 প্লাস 5√3 এর কি বলতো? এর স্কোয়ার। তাহলে কত আসে মানটা? 10 আসে। তাহলে এক্স এর মান আসবে হচ্ছে 10। এক্স এর মান 10 মানে এইটার মান 10। এইটা যে কথা, এটা সেম কথা, তাহলে এটার মান 10। এই বরাবর কি কাজ করে? ভিআর রেইনের ভেলোসিটি, তাহলে রেইনের প্রকৃত ভেলোসিটি আমি পেয়ে গেলাম 10 কিলোমিটার পার আওয়ার। এটা 10 মানে এটা 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ আমাদেরকে বের করতে হচ্ছে। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ আমরা পেয়ে গেলাম কত? 10 কিলোমিটার পার আওয়ার। এই যে বৃষ্টির প্রকৃত বেগ, অতএব বৃষ্টির প্রকৃত বেগ আমি পেয়ে গেলাম 10 কিলোমিটার পার আওয়ার। বৃষ্টির প্রকৃত বেগ আমরা পেয়ে গেলাম কত বলতো? 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার, এই হচ্ছে আমাদের কথা। 10 কিলোমিটার পার আওয়ার বৃষ্টির। এখন আমাদের দিক বের করতে বলছে, খুবই সোজা। এখান থেকে অ্যাঙ্গেল বের করে দাও, এই যে এটাকে তুমি থিটা ধরো, অ্যাঙ্গেল বের করে দাও থিটা। এটাকে থিটা 1 ধরো, থিটা 1, অ্যাঙ্গেল বের করতে পারবা ইজিলি। এখানে ট্যান থিটা 1 অ্যাপ্লাই করো, ট্যান থিটা 1, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে 5, আর ভূমি কত? ভূমি হচ্ছে আমার 5√3। এখান থেকে আমরা দেখো থিটা 1 বের করতে পারবো। থিটা 1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1/√3, 1/√3। তাহলে এখান থেকে আমরা অবশ্যই থিটা 1 এর মানটা বের করতে পারবো। তাহলে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে? সত্যি সত্যি ভাবে বলবা, উলম্বের সাথে থিটা 1 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে।
কত বেগে বৃষ্টি পড়তেছে, উলম্বের সাথে থিটা 1 কোণে বৃষ্টি পড়তেছে, কত বেগে বৃষ্টি পড়তেছে, 10 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে। বলো এই ম্যাথটা বুঝতে পারছি কিনা? আপেক্ষিক বেগের সবচেয়ে টাফ ম্যাথ হচ্ছে এটা, বাকিগুলো খুবই সহজ, ওগুলা একেবারে খুবই সহজ। বলবা যে উলম্বের সাথে থিটা 1 কোণে সত্যি সত্যি বৃষ্টি পড়তেছে, সত্যি সত্যি বৃষ্টির প্রকৃত বেগ সত্যি সত্যি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে, এবং তার মান কত, 3 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে আমার মানে সবচেয়ে টাফ ম্যাথ। ক্লিয়ার কিনা বলো? রেজাল্ট যে মাত্র পড়তে যাবে, বেসিক ম্যাথ না জানলে মাত্র পড়তে যাবে, এগুলা তাহলে বাদ দিয়ে দাও, বেসিক ম্যাথ আগে পড়তে হবে। এগুলার বেসিক সহজ সহজ ম্যাথ আছে, যে ও ম্যাথ গুলো ইচ্ছা করে করাইনি, যে একজন মানুষ যাচ্ছে পূর্ব দিকে 6 কিলোমিটার/আওয়ার বেগে, বৃষ্টি লম্বভাবে পড়তেছে, তাদের কাছে সে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে। খুবই নর্মাল নর্মাল বাচ্চাদের কিছু ম্যাথ আছে, ওগুলা না পারলে কিন্তু এগুলো বুঝবা না। মেইন কথা হচ্ছে এটা, ওগুলা অবশ্যই করে নিবা। ওগুলা খুবই বেসিক বেসিক কিছু ম্যাথ আছে, আপেক্ষিক বেগের সহজ সহজ কিছু ম্যাথ আছে, বৃষ্টির অঙ্ক, যেগুলো একেবারে শুরুতে মানুষজন পড়ায়, ওগুলো না জানলে কিন্তু এগুলো পারা যাবে না। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। প্রিয় সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই এখন ইমার্জিং স্টাডি অ্যাপে ঢুকে কন্টেস্টে ক্লিক করে এই পার্টিকুলার লেকচারটার উপরে কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবা। আর কন্টেস্টে যারা বিজয়ী হবা তাদের জন্য থাকছে আমাদের পক্ষ থেকে ইমার্জিং স্টাডির সার্টিফিকেট। তো সবাই দেরি না করে এখনই কন্টেস্টে জয়েন করো, এবং তোমাদের মেধাটাকে যাচাই করে নাও। আশা করি এটা হচ্ছে তোমাদের নেক্সট পরীক্ষার জন্য, বোর্ড এক্সামের প্রিপারেশনে খুব হেল্পফুল হবে এবং ভাইটাল রোল প্লে করবে। ধন্যবাদ সবাইকে। এখনই হচ্ছে আমরা আমাদের ল্যাবটাকে এন্ড করলাম। আসসালামু আলাইকুম।